কি আমি বাবা হয়ে গেছি? আমি তো ভাবতে পারছি না আমি 2 বাচ্চার বাবা। হা হা হা। 19 বছরে আমি 2টা বাচ্চার বাপ, ভাবতেই নিজের প্রতি গর্ব হচ্ছে। নয়ন কথাটা বলে যেই বেডের উপরে বসে থাকা মেয়েটির দিকে তাকালো, নয়ন ক্রাশ খেয়ে গেল। নয়ন মনে মনে ভাবতে লাগলো, ওয়াও, আমার বাচ্চার মা তো দেখতে মাশাআল্লাহ। নদী নয়নের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই ছেলে আমার বাচ্চার বাবা। ওই তো একটা পিচ্চি ছেলে লাগছে। উফ, মাতাল হয়ে কার সাথে কি করছিলাম। এই ছেলে বাচ্চাদের কি দায়িত্ব নেবে? ওর নিজেই তো বাচ্চা। নদীর কথাগুলো ভাবতে লাগলে নয়ন নদীর কাছে এসে বলল, আমি বাচ্চাদের কোলে নিতে পারবো কি? শিওর। নয়ন বাচ্চা দুইটাকে কোলে নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। নদীর বেস্ট ফ্রেন্ড রুহি পাশে বসে বলল, বারবার বললাম বাচ্চা ফেলে দে, এই বাচ্চা ছেলেটা ওদের বাবা হওয়ার তো যোগ্যতা রাখে না। দেখ দেখ, বাচ্চা কোলে নিতেও পারছে না। এক্সকিউজ মি আন্টি, ফালতু কথা বলবেন না। আমি বাচ্চা কখনো কোলে নেই নাই, তাই বুঝতে পারছি না। ইউ, রুহি রেগে মারতে যাবে, নদী হাত ধরে থামিয়ে দিয়ে বলল, রুহি আমার বেস্ট ফ্রেন্ড। ও সরি আন্টি, বলে ফেলেছি। আপনি তো তাহলে শালিকা হবেন। যাক, এইটুকু বুদ্ধি আছে। এই ছেলে, তোমার বয়স কত? 19। এখানে স্টুডেন্ট হিসাবে এসেছো নাকি? পড়াশোনার জন্য এসেছি। হাই কপাল, দেখো ওর বয়স কত। তুই যে কি করিস না। আর এই ছেলে, তোর খেয়ে দিয়ে কাজ পাসনি, বাড়ি গিয়ে ড্রিঙ্কস করছিস কেন? স্টুডেন্ট হয়ে এসব কি? হ্যাঁ, আমি যথেষ্ট বড়, আমি যেতে পারি। বন্ধুরা পার্টি দিয়েছিল তাই গেছিলাম, বাট গিয়ে লাভ হয়েছে। এই বয়সে বাবা হতে পারলাম, সাথে এমন হট একটা বউ পাইলাম। নয়নের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। রুহি রেগে বলল, থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেবো। কি ধরনের ভাষা? হট মানে কি? হট মানে গরম। ইউ, রুহিকে রেগে যেতে দেখে নদী হাত ধরে বলল, রেগে না গিয়ে বাচ্চাটা ওর কোলে দে। ওই নিতে পারবে নাকি? আমি চাইলে সব পারবো, দেন আমার কোলে। রুহি না চাইতেও নয়নের কোলে বাচ্চা তুলে দিল। নয়ন বাচ্চাটা কোলে নিয়ে চুমু দিল। আরেকটা কোলে নিতে গেলে রুহি বলে, একটা নিতে পারছস না, আবার আরেকটা? হোয়াই ইজ ইয়োর ল্যাঙ্গুয়েজ সো ব্যাড? কি, আমার ভাষা খারাপ? নদী, এইটাকে এখান থেকে যেতে বল, না হলে আমি এটাকে খুন করে ফেলবো। উফ রুহি, কি বাচ্চাদের মতো ওর সাথে লাগছিস। ওই ছোট হইলে ওই বাবা হয়েছে, ওর ভেতরে ফিলিংসটা বুঝে। ঠিক, লাভ ইউ বউ, আপনি আমাকে বুঝতে পারছেন। ওই কিসের বউরে? তোদের কি বিয়ে হয়েছে নাকি? নয়ন কিছু বলবে তখনই পিছন থেকে একজন এসে বলল, ম্যাম ইউ ক্যান গো হোম বাট ইউ হ্যাভ টু স্টে ইন রেস্ট। নার্সের কথা শুনে নয়ন পিছনে ঘুরে দাঁড়াতে নয়নকে দেখে অবাক হয়ে গেল। নয়ন কিছু বলার আগে নার্সটা দৌড়ে এসে নয়নকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করলো। নদী রুহি দুজনের চোখ বড় বড় হয়ে গেল। নয়ন সরিয়ে দিলে নার্সটা বলে, ইউ কেম হেয়ার অ্যান্ড নেভার অলস টোল্ড মি হাউ মাচ আই মিস ইউ। নয়ন নদীর দিকে তাকাতে নয়ন ভেবাচাকা খেয়ে গেল। নয়ন বলে ওঠে, সরি, প্লিজ ডোন্ট টাচ মি। নয়নের কথা শুনে নার্স রেগে গেলে নয়নের দিকে তাকিয়ে কিছু বলার আগে নয়ন বলে ওঠে, সি দেয়ার আর চিলড্রেন হেয়ার, স্টে অ্যাওয়ে ফ্রম মি। বাচ্চা কান্না করে উঠলে নয়ন নদীর দিকে গেল। নদী বাচ্চাটা কোলে নিল। নার্স বলে ওঠে, হোয়াট ইজ ইউর রিলেশনশিপ উইথ হিম? হোয়াই আর ইউ প্যারেন্টিং নট টু নো মি? নয়ন নার্সের কথা শুনে বলে, I do not pretend not to know. This is my wife and my child. নয়নের কথা শুনে নার্স রেগে চলে গেল। নয়ন নদীর দিকে তাকালো। রুহি বলে ওঠে, এই তো এক নাম্বার লুচ্চা বের হইল। এই ছেলে তো পুরো প্লে বয় লাগছে। আপু, আমার বউকে উল্টাপাল্টা বোঝাবেন না। আরে, আমি একটু সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি, তাই আর কি। তার নমুনা তো দেখলাম, ফাজিল। নদী বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য জামাটা একটু তুলতে নয়ন এক চোখ বন্ধ করে দেখার চেষ্টা করলে রুহির সাথে সাথে ওর দিকে বাচ্চার ডাইপার দিয়ে ঢিল মারলো। নয়ন সাথে সাথে ক্যাচ ধরে মাথার পিছনে হাত দিয়ে লজ্জায় সরে বলল, আমি কি কিছু দেখছি নাকি? আমি তো দেখলাম আমার বাচ্চা দুধ খেতে পারছে কিনা। নয়নের কথা শুনে নদী মনে মনে হাসতে হাসতে ভাবলো, ছেলেটা বড্ড ফাজিল দেখছি। নদী কথাগুলো ভাবতে লাগলো। নয়ন বলল, বউ, আমি কি বাবুকে ধরবো? ওই আবার বউ বলস? ধ্যাত, এই মাঝখানে খালি কথা বলে। এখানে আসা লাগবে না, ওইটাকে সামলাও। নদীর কথা শুনে নয়ন রুহির পাশে দাঁড়িয়ে বাচ্চাটার সাথে খেলতে লাগলো। বাচ্চাটা নয়নের কথায় তালে তালে হাসতে লাগলো, আও করতে করতে লাগলো। নদী নয়নের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে ভাবতে লাগলো, যাই বলি, ছেলেটার মুখ থেকে বউ ডাক শুনতে ভালোই লাগছে। বাপ মেয়ে ভালোই মিল হয়ে গেছে।
তুই যেমন তোর আব্বুর সাথে খুব মিল, তোর মেয়েও দেখ তার বাপের সাথে কিভাবে কথা বলছে। রক্তের টান বলে কথা। বাপ তো একটা অপকর্মের ঠিকই, মেয়েকে কোলে নেওয়ার সাহসই পাচ্ছে না। কোলে নেবে কি, ফেলে দেওয়ার সম্ভাবনা 99% থাকে। মোটেও না। নয়ন নদীর পায়ের কাছে বসলো, বসে বাচ্চা মেয়েটাকে কোলে নিল। নয়ন বাচ্চা মেয়েটার সাথে খেলতে লাগলো। কান্না করে উঠলে নদী বলল, ওকে দাও, ক্ষুধা লাগছে মনে হয়। নদীর কথা শুনে নয়ন এগিয়ে গেল, ছেলেটাকে কোলে নিল। আবার নয়ন তাকাতে কিছুটা অংশ দেখা গেলে নয়ন মনে মনে ভাবতে লাগলো, ইস, ভালো করে দেখতে পারলাম। আসলে ফাজিল, ওই এদিকে তাকাও। রুহির কথা শুনে নয়ন ভয়ে সামনের দিকে তাকিয়ে থেকে ছেলের সাথে খেলতে লাগলো। মেয়েটাকে খাওয়ানো শেষ হলে রুহি কোলে নিয়ে বলল, বাসায় যাব, আমি ডিসচার্জ করে আসছি। আর এই ছেলে এখন থেকে কোথাও যাবে না, আমি আসবো তখন চলে যাও। বাচ্চারা কান্না করলে সামলাও। ওকে। রুহি চলে গেল। নয়ন ওর ছেলে মেয়ের সাথে খেলতে লাগলো। নয়নের দিকে তাকিয়ে নদী বলল, তোমার নাম কি? নয়ন। এর আগে পরে কিছু নাই? বলবো না। এটা কেমন কথা? কেউ মুখের উপরে এভাবে সোজা কথা বলে? আমি এমনই। যাই হোক, একটা কথা বলবো? কি? চলেন আমরা বিয়ে করে নেই। বিয়ে? এত চমকে ওঠার কি হইল? বিয়েটা করে নেওয়া ভালো। আমার ফ্যামিলি এসব কিছু জানে না, আবার না জানিয়ে বিয়ে করব? ও আচ্ছা, বিয়ে না জানিয়ে করলে অনেক বড় পাপ হয়ে যাবে। অথচ বিয়ের আগে যে বাচ্চা হয়ে গেছে এটা শুনলে খুশিতে তারা নাচবে, তাই না? নয়নের কথা শুনে নদী কিছুক্ষণ ভেবে বলল, রুহি আসুক। সবকিছু কি ওই রুহি থেকে জানা লাগে? ওই আমার বেস্ট ফ্রেন্ড, ওকে নিয়ে কোনো বাজে শব্দ ব্যবহার করো না। ওকে, করলাম না। নয়ন বাবুদের সাথে খেলতে লাগলো। রুহি আসলে নয়নকে বলল, শোনো, গাড়ি পর্যন্ত এগিয়ে দাও, তারপরে চলে যাও। আমি বাচ্চাদের রেখে কোথাও যেতে আগ্রহী না, তাই বারবার বলেন না যেতে। তো কি আমাদের সাথে যাবে নাকি? ইয়া মানে আমার বাসাটা চেনার দরকার আছে। বাবুদের দেখতে যেতে হবে তো আমাকে। আচ্ছা যাক আমাদের সাথে। রুহি আর কিছু বলল না। বাচ্চাদের দুইটা ট্রলি গাড়িতে করে নিয়ে যেতে লাগলো। নদী নামার চেষ্টা করলে রুহি রেগে বলল, আমি কি বাচ্চাদেরও নেব, আবার ওকেও নেব নাকি? এখানে বলদের মতো তাকিয়ে আছো কেন? ওকে ধরে নামাতে পারছো না? রুহির কথা শুনে নয়ন তাড়াতাড়ি করে নদীকে ধরে নামিয়ে দিল। নয়ন নদীকে কোলে তুলে নিল। নদী নয়নের গলা জড়িয়ে ধরল। নদীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নয়নের দিকে তাকিয়ে থাকলো। নয়ন নদীকে নিয়ে যেতে লাগলো। নয়ন নদীকে নিয়ে সোজা গাড়িতে গিয়ে বসিয়ে দিল। নয়ন উঠে বসলে রুহি একটা নিজের কাছে রাখলো, আরেকটা নয়নের কাছে দিয়ে বলল, ভালো করে ধরো, আবার ফেলে দিও না যেন। নয়ন নিজের সাথে জড়িয়ে ধরল। গাড়ি ছাড়লে নদী বলল, রুহি অনলাইনে কাজে যে আছে, আমাদের ফ্রেন্ডদের যে বিয়ে হইল ওদের সাথে যোগাযোগ করতে পারবি? কেন? বিয়েটা করে নিতে চাচ্ছি দুইজন। সবাইকে না জানিয়ে? এখন জানানো সম্ভব না, বিয়েটা করে রাখা ভালো। এই ছেলেকে বিয়ে করবি, ওই তো মোটেও সুবিধার না। আমি আপনার কি করছি? কিছু না, ওকে বিয়েটা করা উচিত। বিয়েটা কর, পরে যদি দেখোস এইটার সাথে থাকা সম্ভব না, তখন ডিভোর্স দিয়ে দিস, তারপর সিঙ্গেল মাদার হয়ে থাকবি। এই কি মানুষ, বিয়ে হইল না তার আগে ডিভোর্স কথা তুলে দিল? চুপ। রুহি ঠান্ডা হতো। রুহি আর কিছু না বলে অনলাইনে কাজের সাথে কথা বলতে লাগলো। বাসায় চলে গেল। বাসার ভিতরে গাড়ি থামলে নয়ন নদীকে কোলে নিয়ে রুহির পেছন পেছন যেতে লাগলো। নদীকে নিয়ে সোজা ও রুমে চলে গেল। রুমে গিয়ে খাটের উপরে বসিয়ে দিল। রুহি বাচ্চা নিয়ে আসলো। নয়ন বাচ্চাদের সাথে খেলা করতে লাগলো। রুহি নদীর পাশে বসে বলল, সব ব্যবস্থা হয়ে গেছে, তোরা এখন রেডি হয়ে নে। আর এইটা ইসলামিক ভাবে হবে, কাবিন ওইগুলো দেশে গিয়ে করতে পারবি। নদীকে মাথায় কাপড় দিয়ে দিল। তারপর ফোনে মৌলভী সাহেবের সাথে ওর কিছু বন্ধু বান্ধবীরা সাক্ষী ভাবে ওইখানে থেকে ইসলামিক সকল নিয়ম মেনে দুজনের বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষ হলে নয়ন বলে ওঠে, আপনি তাহলে আমার বউ হয়ে গেলেন। এখন তোদের কাজ হবে দেশে গিয়ে তোদের কাবিন করে নেওয়া। নয়ন কিছু বলবে তখনই ফোন বেজে উঠলো। নয়ন কল রিসিভ করলো। ওই পাশে কারোর সাথে কথা বলে নয়ন বলল, আমি এখন আসছি, আমার ম্যামের বাসায় যেতে হবে। ওনার থেকে কিছু নোট নিয়ে আসতে হবে। আগামীকাল দেখা হবে। নয়ন নদীর কপালে চুমু দিলেই দুইজন অবাক হয়ে তাকালো। নয়ন বাচ্চাদের চুমু দিয়ে বলল, বাই। নয়ন ওখান থেকে চলে গেল। 3 দিন পর নয়ন বাচ্চাদের সাথে খেলছে। নদী বলে ওঠে, চা নাকি কফি খাবে? বউ ভালোবেসে যা দিবে তাই খাবো। ওভার অ্যাক্টিং না করে বলো কি খাবে। কফি। ওয়েট। নদী কাজের লোককে ডাক দিয়ে কফি আনতে বলে দিল। নদী নিজের কাজ করতে লাগলো। বাবু কান্না করতে নিলে নয়ন বলে ওঠে,
বাবু মনে হয় খাবে, দুইজন কান্না করছে। নিয়ে আসো। নয়ন দুইজনকে নিয়ে নদীর কাছে দিল। নদী দুইজনকে কোলে নিল। দুধ খাওয়াতে যাবে নয়নের তাকানো দেখে নদী মনে মনে ভাবতে লাগলো। ফাজিল পোলা, তাকিয়ে আছো কিভাবে? ওর ব্যবহার দেখে মনে হয় ওই সব সময় এটার আশায় থাকে। বউ, কিছু মনে না করলে আমি বাবুকে ধরি, তুমি ছেলেকে খাওয়াও, আমি মেয়েটাকে ধরি। ওকে, আসো। নয়ন নদীর পাশে গিয়ে বসলো। ওই নদীকে স্পর্শ করতে নদী কেঁপে উঠলো। নয়ন পাথর হয়ে গেল। নদী মেয়ে বাবুটাকে খাওয়াতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো। লাভ ইউ আমার রাজকন্যা, তোমাদের দুইজনের জন্য বউয়ের এত কাছে আসতে পারলাম। নয়নের মনে লাড্ডু ফুটতে লাগলো। নদী নয়নের দিকে তাকালে নয়ন অন্যদিকে তাকানোর ভান করলো। নদী নয়নের মুখে মিটি মিটি হাসি দেখে ভাবতে লাগলো। কত ফাজিল, সুযোগ পেয়ে কাজ লাগানো শুরু করেছে আর মনে মনে কি খুশি। যাই বলি মিটি মিটি হাসিতে ওকে মাশাআল্লাহ লাগছে। নদী তাকানো দেখে নয়ন বলে ওঠে। এভাবে তাকিয়ে আছো কেন? যাও, আমি চোখ বন্ধ করে নিচ্ছি। নয়ন চোখ বন্ধ করে মনে মনে বলতে লাগলো। ধুরবাল, বউটা এমন করে কেন? একটু কাছে এসেছে, একটু দেখতে দিলে কি হয়? নয়ন কথাটা বলে এক চোখ খুলে নদীর চোখে চোখ পড়লে নয়ন ভেবাচাকা খেয়ে গেল। নদী বেশ হাসি পেল, বাট হাসি চাপিয়ে রাখলো। তার ভিতরে রুহি আসলো। রুহি বলে ওঠে। বাচ্চাকে খাওয়ানোর সময় কিসের রোমান্স? রুহির কথা শুনে নদী নয়ন দুইজন চমকে উঠলো। রুহির দিকে তাকাতে রুহি বলে ওঠে। নয়ন সরো, আমি ধরছি, তুমি ভালোভাবে খাওয়াতে পারবে না। না না আপু, আমি খাওয়াতে পারি, আমি শিখে গেছি, তাই না বউ? নয়ন কথাটা বলে নদীর দিকে রিকোয়েস্ট নজরে তাকিয়ে ভাবতে লাগলো। প্লিজ প্লিজ বউ, রুহি আপুকে দিতে বলো না। নয়ন ভাবতে লাগলো। নদী নয়নকে অবাক করে দিয়ে বলল। না থাক, ওই ধরে থাক, সব সময় তো তুই থাকতে পারবি না। ওই শিখুক আর ভালোভাবে খাওয়াচ্ছে। যাই হোক, তোর জামাই লুচ্চার মতো করে আছে কেন? তুই কি ওকে কাছে আসতে দিস নাই নাকি? না আপু, দেয় না, এখন তো বিয়ে হয়েছে তাও তো। নয়নের মুখ দেখে রুহির বেশ হাসি পেল, বাট খারাপও লাগলো। রুহি নয়নের দিক থেকে চোখ সরিয়ে দিয়ে নদীর দিকে তাকিয়ে বলল। আচ্ছা, একটা কথা বলতো, বাচ্চাদের নাম দিবি না? আমি নাম বের করছি, বাট বউয়ের পছন্দ হবে কিনা ভাবছি। কি নাম? কি নাম বলো? আমাদের দুইজনের নামের প্রথম অক্ষর না দিয়ে, তাই আমি নদীর ছেলের নাম আব্দুল্লাহ রহমান নাফিস, আর নাফিস অর্থ শক্তিশালী কার্যকর, আর মেয়েটার নামও আছে, তোমাদের পছন্দ হবে কিনা, বাট আমি আমার মেয়ের নাম রাখবো নওরিন, নামের অর্থ ফুলের পাপড়ি, আর আমার মেয়ে আমার কাছে একটা ফুল। মাশাআল্লাহ, সুন্দর। নওরিন চৌধুরী নিশিতা রাখলে কেমন হবে? এইটা সুন্দর, তাহলে আমি নাফিস আর নিশিতা রাখবো। মাশাআল্লাহ, দুইজনের নাম সুন্দর হয়েছে। তাহলে নাফিস আর নিশিতা ডাক নাম। নয়নের কফি আসলে নয়ন নিশিতাকে শুয়ে দিল। নদীর কাছ থেকে নাফিসকে নিয়ে পাশে শুয়ে দিয়ে কফি হাতে নিল। নয়ন কফিটা নিয়ে খাট থেকে নেমে পাশের সোফায় বসলো। নয়ন বলে ওঠে। বউ, আজকে রাত এখানে থাকি, বাবুদের দেখাশোনা কি তুমি একা করতে পারবে বলো? বাবুদের তো আব্বুর কথা মনে পড়ে। তুমি তো এখানে থাকতে পারো। নদী, ওকে এখানে রেখে দে। রাতের বেলা বাচ্চা পালা কি যে কঠিন আমি তো বুঝি। ওর পড়াশোনা আছে, এখানে থাকলে বাচ্চাদের জ্বালায় পড়তে পারবে না। বাপ হয়েছে এইটুকু সহ্য করবে না তো তা তো হয় না। ওর ফ্যামিলি ওকে পড়তে পাঠিয়েছে, যেটা আসল ওইটাই করুক। আমার সমস্যা নাই, আমি এখানে থেকে সব দিকে সামলাতে পারবো। গুড, ওই তো সামলাতে পারবে। আচ্ছা শোন, আমি আসছি। অফিসে কাজ কেমন চলছে? হ্যাঁ, ভালোই চলছে। তোকে ওইসব নিয়ে ভাবা লাগবে না, বাবুকে সামলা। খেয়ে ঘুমা। তোরা খাবি না? আমার খেতে ইচ্ছে করছে না। নয়ন রুহির সাথে যাও, খেয়ে নাও। ওকে। নয়ন রুহির সাথে যেতে লাগলো। নয়ন রুহির সাথে খাবার খেতে চলে গেল। নয়ন খাবারের প্লেট নিয়ে উঠতেই রুহি বলল। কি ব্যাপার, কোথায় যাও খাবার নিয়ে? বউকে খাওয়াই নেই আগে, তারপর। ও তো খাবার খাবে না। যা বাঁচবে আমি খেয়ে নিব, থাকেন, আপনি খান, আমি যাই। নয়ন কথাটা বলে খাবারের প্লেট নিয়ে যেতে লাগলো। নয়ন রুমের সামনে গেলে নয়ন দরজা খুলতেই ভেবাচাকা খেয়ে গেল। নয়ন মিটে মিটে হাসতে হাসতে বলল। বাহ বাহ, এখন না আসলে এত সুন্দর দৃশ্য দেখতে পারতাম না। আমার বউটা কি হট, মন চাচ্ছে এখন গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরি। নয়ন কথাটা বলে ভিতরে ঢুকতে নদী নয়নকে দেখে চমকে উঠলো। নদী তাড়াতাড়ি করে হাত দিয়ে শরীর ঢাকতে যাবে, সাথে সাথে নয়ন খাবারের প্লেট রেখে নয়নের কাছের দিকে যেতে লাগলো। নদী পিছন দিকে পিছিয়ে যেতে লাগলো। নদী বলল। এইভাবে আমার কাছে কেন আসছো? কি জন্য আসছি বুঝতে পারছেন না?
নদীর পিঠ থেকে গেলে নয়ন নদীর হাত দুইটা দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে কিস করতে যাবে। নদী ভয়ে চোখ বন্ধ করে ফেলে। নদী নয়নের নিঃশ্বাসে কেঁপে কেঁপে উঠতে লাগলো। নদীর নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগলো। নদী ঠোঁট জোড়া নিজের দখলে নিলে নদীর শক্ট খেল। নয়ন নদীকে 3 মিনিট পর ছেড়ে দিয়ে কিস করতে লাগলো গলায়। নদীকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিল। নদীর কাছে গিয়ে গলায় কিস করতে লাগলো। নদীকে মাতাল করে দিতে লাগলো। নয়ন নদীকে থামিয়ে দিলে নয়ন বলে ওঠে, কি হলো? এতক্ষণ তো ঠেকালেন না। মেডিসিন খাওয়া লাগতো। একবার 2 বাচ্চা, আবার বাচ্চা চায় না, বাচ্চারা বড় হোক আগে। নদীর কথা শুনে নয়ন হেসে দিল। নয়ন বলে ওঠে, ওয়েট, থাকো, আমি কিনে নিয়ে আসি। একবার আপনি, একবার তুমি, যে কোনো একটাতে আসো। মানে মাঝে মাঝে ভুলে যাই, তাই আর কি। ওকে, থাকো, যাই। নয়ন উঠতে যাবে, নদীর সাথে সাথে নয়নকে টান দিয়ে নিজের উপরে ফেলে নিজে মাতালের মতো নয়নকে কিস করলো। নয়ন কোনো বাধা না মেনে নদীর উপরে ঝাঁপিয়ে পড়লো। অনেকক্ষণ আদর করে দুইজন ক্লান্ত হয়ে গেল। নয়ন নদীর বুকে মাথা দিয়ে শুয়ে থাকতে লাগলো। নয়নের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? তুমি দায়িত্ব বোধের জন্য এখানে আসো, তাই না? সত্যি বলতে আমি তোমার উপরে ক্রাশ খেয়েছি। আর আমার কেমন যেন আমার সন্তানদের ছাড়া ভালো লাগে না। আমার মন শুধু বলে, বাবুরা কি করছে, ওরা কেমন আছে, হাজার কথা মাথায় ঘুরপাক খায়। তাই ক্লাস শেষ হইলে এখানে চলে আসি। এটা সত্যি কথা, তুমি সন্তানদের জন্য আছো। ওই রকমই। আচ্ছা, উঠো, খাবার খেয়ে নিবে। আমি খাবো না, তুমি যাও, খেয়ে নাও। আমি তোমাকে খাওয়াই দিব, তুমি খাবে, এইটাই শেষ কথা। নয়ন কথাটা বলে অশ্রমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নদীকে খাইয়ে দিতে লাগলো, নিজে খেতে লাগলো। 4 বছর পর। নয়ন, রেডি হ, তোর আম্মু তোর জন্য কাজের ব্যবস্থা করেছে। তুই পড়াশোনা যা খরচ নিজের কাজ করবি। তোকে ভালোভাবে দেশের বাইরে পাঠিয়েছিলাম এতে কষ্ট করে, বাট তুই মানুষ হইলি না। আমাদের সব স্বপ্ন ভেঙে দেশে আসছস। পড়াশোনা করব কখন আর কাজ করব কখন? তোকে তোর বড় ভাই এভাবে রাখতে চায় না, এইটাই স্বাভাবিক। তোকে এত টাকা খরচ করে পাঠিয়েছে, আর তুই কি না সবার আশা শেষ করে দিয়েছস? এভাবে আর কতদিন সবার ঘরে বসে খাবি? নয়ন, তোমার ভাইয়া অনেক ঝামেলা করছে, তুমি গিয়ে দেখো। আমি অনেক ভালো, আমি আম্মু ওনাদের বাসায় কাজ করি। ওনাদের বডিগার্ড দরকার, তুমি হতে পারো, বেতন ভালো দিবে। ভাবি, আমি কিছু করতে চাচ্ছি না। আমার তো আর 2 বছর আছে। তুমি কি বোঝো না, আমরা মধ্যবিত্ত মানুষ, এভাবে আমাদের সম্ভব না। তুমি তো আর শ্রমিক হতে পারবে না। তোমাকে তো সহজ কাজ দিচ্ছি, তুমি মারপিট ভালো করতে পারো, সাথে বডিগার্ড হইলে তোমাকে জাস্ট ওনার আশেপাশে থাকা লাগবে। আরো তো গার্ড আছে, তুমি আমাদের সাথে চলো। তোমার যেটাই ভালো লাগে ওইটাই নিতে পারবে, ড্রাইভার হতে পারবে। আমার সময় নেই, আমাকে এখন যেতে হবে। তোমরা ওকে যেভাবে পারো নিয়ে আসো। নয়নের আব্বু চলে গেল। নয়ন চলে যেতে নিলে রূপা নয়নের আম্মু রাগারাগি করতে লাগলো। নয়নের আম্মু এক পর্যায়ে রেগে থাপড় মেরে দিলে নয়ন থমকে গেল। নয়নের আম্মু বলে ওঠে, তুই কি বুঝোস না, একটা বেকার ছেলেকে পালা কখনোই সম্ভব না। ওদের একটাই সুন্দর ভবিষ্যৎ আছে। ওদের বাচ্চা কাচ্চা হইলে তখন খরচ আরো বাড়বে। তোর ভালোর জন্য তো আমরা বলছি, তাই না? তুই যদি কাজ করস তাহলে তোকে কারো উপরে নির্ভরশীল হতে হবে না। বুঝোস না আমার কথা তুই? আমি যাব। নয়ন কথাটা বলে ওখান থেকে চলে গেল। রুমে গিয়ে রেডি হয়ে ওর আম্মু ভাবির সাথে বের হলো। 3 জন রিক্সায় করে যেতে লাগলো। নয়ন রূপার দিকে তাকালে রূপা বলে, কতদিন পর আমরা 3 জন একসাথে যাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। ভাবি, খালামণির শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কথা অনেক জিজ্ঞাসা করে। তুমি তো দেশে আসার পর থেকে ভার্সিটি থেকে সোজা বাসায় এভাবে চলছে। বাসায় এসেছে, রুমে ঢুকে আর কোনো খোঁজ থাকে না। পড়াশোনার অনেক চাপ আছে। তুমি দেশে কেন হুটহাট করে আসলে, আর আগের মতো এত চুপচাপ কেন হয়ে গেলে না? রূপার কথায় কোনো উত্তর না দিয়ে নয়ন চুপ হয়ে গেল। নয়ন ফোন চালাতে লাগলো। 20 মিনিট পর 3 জন গাড়ি থেকে নামলো। নয়ন ফোন চালাতে চালাতে ভিতরে গেল। নয়নের আব্বুর সাথে ধাক্কা লাগতে যাবে। নয়নের আব্বু হাত দিয়ে ঠেকিয়ে দিয়ে বলল, কানার মতো চলাফেরা করস, সামনের দিকে তাকিয়ে হাঁটেক। আব্বু ভিতরে আসেন। ম্যাম কি ভিতরে আছে? তোমরা দুজনই যাও, আমি নয়নকে বুঝিয়ে আসছি। 2 জন ভিতরে চলে গেল। নয়নের আব্বু নয়নকে নিয়ম বুঝিয়ে দিতে লাগলো। নয়ন ওর আব্বুর সাথে যেতে লাগলো। নয়ন মাথা নিচের দিকে করে যেতে লাগলো। নয়ন মনে মনে ভাবতে লাগলো,
এভাবে নিচের দিকে মুখ নামিয়ে রাখতে হবে, মনে হয় ঘাড় বেঁকা হয়ে যাবে। আজব সব ব্যবস্থা। নয়নকে বাসার ভিতরে নিয়ে গেল। নয়ন শব্দ শুনতে পেল, ওর ভাবি আর আম্মু কারোর সাথে কথা বলছে। নয়নের আব্বু বলল, ম্যাম আমার ছোট ছেলে। ম্যাম ঘুরতে নয়ন সালাম দিতে যাবে, দুইজন চমকে গেল। নয়ন কোনো কিছু না বলে সোজা ম্যামের পাশে বসে কফির মগ হাতে নিয়ে কফি খেতে লাগলো। তিনজন ভয় কাঁপতে লাগলো। নয়নের আম্মু বলে, এই নয়ন, কি করছিস? ম্যামের মগ থেকে তুই কফি কেন খাচ্ছিস? খেতে মন চাইছে তাই। বেয়াদব ছেলে, তোমার সাহস কি করে হয় আমার জায়গায় বসে আমার মগ থেকে কফি খাওয়ার? আমার সাহস সব সময় বেশি, এইটা আপনাকে আলাদা করে বলার দরকার নাই, আমি মনে করি। নয়ন, ম্যামের সাথে কিভাবে কথা বলছস? নয়ন, তাড়াতাড়ি ওইখান থেকে উঠেক, ম্যামকে রাগিয়ে দিস না। নয়ন, এমন বেয়াদবি কেন করছো? তুমি ম্যামের পাশে বসার সাহস কিভাবে পাও? এই বাসায় কবে এসেছেন? 1 বছর আগে। যাই হোক, আমি কেন তোমাকে বলবো? কে তুমি? আমাকে প্রশ্ন করার সাহস কোত্থেকে পাও? নিশিতা, নাফিস কোথায়? ওর নানুর সাথে বের হয়েছে। যাই হোক, আমাকে এত প্রশ্ন করার সাহস কোত্থেকে পাচ্ছ? আমি আর কোনো প্রশ্নের উত্তর দিব না। আমি বডিগার্ডের চাকরির জন্য এসেছি, আমাকে চাকরিটা দিয়ে দেন। রাখবো না, আমার এমন বেয়াদব বডিগার্ডের দরকার নেই। ম্যামের কাছে ক্ষমা চা নয়ন, তুই ম্যামের সাথে বেয়াদবি করছিস। ওকে চাকরি দিতে হবে না, ফোনটা দেন। নয়নের কথা শুনে নদী ফোন এগিয়ে দিলে তিনজন অবাক হয়ে গেল। নদীর ফোনে লক হলে ওর নাম্বার বের করে নাম্বার নিজের নাম দিয়ে সেভ করে নিল। নয়ন বলে ওঠে, নতুন সিম তুলছেন? কারো অনুমতি ছাড়া তার নাম নেওয়া ঠিক না। আমি অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না। নদী কিছু বলবে তখনই পেছন থেকে একজন বলে ওঠে, নয়ন, কেমন আছো? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি এখানে কিভাবে আসলে? চাকরির জন্য এসেছি। আপনার মেয়ে চাকরি দিবে না? কিসের চাকরি? নয়নের আম্মু আব্বু রূপা নদীর আম্মুকে সালাম দিল। নিশিতা নাফিস দৌড়ে বাসার ভিতরে আসলে দুইজনকে রূপা নয়নের আম্মু কোলে নেওয়ার জন্য হাত বাড়াতে দুইজন সবাইকে অবাক করে দিয়ে নয়নের কাছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। নয়ন ওদের কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। নয়নকে ওরা অনেক কিছু বলতে লাগলো। তিনজন অনেক অবাক হয়ে গেল। নয়ন বলে ওঠে, বন্ধু, তোমরা আমাকে ভুলে গেছো? নয়নের কথা শুনে নাফিস বলে, নাও ফ্রেন্ড, আমরা তোমাকে ভুলি নাই। আমি বনু তোমাকে অনেক অনেক মিস করছি। মাম্মাকে বলছি কল দিতে, মাম্মা দেয় না। তোমার কথা কিছু বললে মাম্মা রেগে যান। নয়ন দুজনকে চুমু দিয়ে বলো, সমস্যা নাই, আমি তোমার মাম্মার নাম্বার নিয়েছি, তোমাদের সাথে এখন আড্ডা দিতে পারবো, আর সময় পেলে আমি তোমাদের নিয়ে যাব। নয়নের কথা শুনে নদী টান দিয়ে নিশিতা নাফিসকে নিজের কাছে নিয়ে এসে বলো, তোমরা দুজন যাও, খেলা করো। তোমাদের বন্ধুর সাথে আমার কিছু কথা আছে, তোমরা যাও। নাফিস বলে, বন্ধু তুমি মাম্মার সাথে কথা বলো, আমরা যাই। কথা শেষ হলে মাম্মা বন্ধুকে আমাদের রুমে পাঠাও, আমি বন্ধুকে আমাদের রুম দেখাবো। কথাগুলো বলে দুইজন চলে গেল। নয়ন বুকের ভেতরে ব্যথা হতে লাগলো। নয়নের চোখের কোণায় পানি ছলছল করতে লাগলো। নদী নয়নের দিকে তাকিয়ে চোখ সরিয়ে বলল, তুমি এখান থেকে চলে যাও। তোমার ফ্যামিলির সবাইকে পথে বসতে না দেখতে চাইলে এখান থেকে চলে যাও। ফ্যামিলি পথে বসবে মানে? কি যাতা বলস? ওর সাথে এমন কেন করছো? ওই কি এমন করেছে? নয়নের চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে মুছে ফেল। নয়ন উঠে নদীর দিকে তাকিয়ে ওর গাল ধরে নিজের দিকে তাক করালে নদী অন্যদিকে তাকিয়ে থাকলো। নয়ন বলে ওঠে, আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলো। তুমি কি চাও আমাকে মেরে ফেললে? তো তুমি কি চাও আমাকে মেরে ফেললেই তো হয়? আমার তিলে তিলে কেন মারছো? আমার থেকে তুমি কি কেড়ে নাও নাই? সব তো নিচ্ছ। আমাকে তুমি শেষ করে দিয়েছো। আমার থেকে আমার সুখ হাসি সব কেড়ে নিয়েছো। তাও কি তোমার আমার জন্য একটু মায়া হয় না? নয়নের কথা শুনে নদী চোখ ছলছল করতে লাগলো। নদী নয়নের হাত ছড়িয়ে দিতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে হয় মেরে ফেলো, না হয় আমার আনন্দ আমাকে ফিরিয়ে দাও। আমি এভাবে থাকতে পারছি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমার ভিতরে ঝড় বয়। তুমি সব বুঝেও কেন এমন করছো? কি শুরু করেছো? তুমি কি নিজের ফ্যামিলির পতন চাচ্ছ নাকি? আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু একদম ভালো হবে না। তুমি আমার ফ্যামিলির পতন করবে, তুমি চাইলেও করবে না। আমি এইটুকু বিশ্বাস রাখি, তুমি যাই করো আমার ফ্যামিলির ক্ষতি তুমি কখনোই করবে না। এত বিশ্বাস রাখার কোনো দরকার নেই। আমার মন যা চাইবে আমি তাই করব। আমার ভেতরে কোনো মায়া নাই, দয়া মায়া বলতে কোনো জিনিস আমার ভেতরে নাই।
আমার থেকে কোনো কিছু আশা করা মানে জীবনের সব থেকে বড় ভুল করা। আমার উপরে কোনো বিশ্বাস রেখো না, তাহলে পস্তাবে। নদীর কথা শুনে নয়ন নদীর গাল ছেড়ে দিয়ে বলল, তোমার যা ভালো লাগে তাই তো করে যাচ্ছ, করতে থাকো। তুমি কতদূর যেতে পারো আমি সেইটাই দেখব, বাট খবরদার নিজের জায়গা পরিবর্তন করো না। সেটা একান্ত আমার ব্যাপার। নয়ন, ওর সাথে কথা বলো না। বাপ মেয়ের দিমাগ একটাই, ওর সাথে এসব কথা বলা লস। আমি তোমার আসল পরিচয় জেনে গেছি, বাট নিশিতা নাফিজের সাথে তুমি যেভাবে কথা বলো, আমার তোমার জন্য অনেক খারাপ লাগে। আমি ভাবতেও পারি নাই ওরা তোমাকে বন্ধু বলে। তোমার মনের অবস্থা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। তোমার ভেতরে কি ঝড় বইছে। আপনি যতটা বুঝতে পারছেন আমাকে বেশি দিন না চিনে, সেখানে আপনার মেয়ে আমাকে একটু যদি বুঝতো তাহলে আজ আমাকে এত কষ্ট সহ্য করা লাগতো না। আমি তো খারাপ মেয়ে, আমার ভেতরে কোনো ফিলিংস থাকতে তো অন্য কারো কিছু অনুভব করব। নয়ন কিছু বলতে যাবে তখনই তিনজন বিদেশি মেয়ে এসে নয়নকে দেখে সোজা এসে জড়িয়ে ধরল। নয়নকে লিপ কিস করলে নদীর আম্মু নয়নের বাবা মা ভেবেচাকা খেয়ে গেল। নয়ন ওদের তিনজনকে সরিয়ে দিলে একজন বলে ওঠে, নয়ন তুমি এই শহরে আছো? আমরা তো জানতাম তুমি এখানে থাকো না। আগে জানলে তোমার সাথে পুরো শহর ঘুরতে পারতাম। আজকে আমাদের লাস্ট দিন। দুঃখিত, আমি তো জানতামও না তোমরা এখানে এসেছো। জানলে অবশ্যই তোমাদের নিয়ে ঘুরতে যেতাম। নয়ন ওদের সাথে কথা বলতে লাগলো। তিনজনের সাথে কথা বলা শেষ হলে নদী বলে ওঠে, তুমি তাহলে আসতে পারো। পানি খাবো? পানি নিয়ে এসেছে, দাও। আনসি, খেয়ে চলে যাও। নদী পানি নিয়ে আসতে গেল। নয়ন ওই তিনজনের সাথে কথা বলতে লাগলো। নদী পানি নিয়ে এসে দিলে নয়ন হাত পিছনে দিয়ে বলল, ক্ষুধা লেগে হাতে শক্তি পাচ্ছি না। নদী বিরক্ত হয়ে ওকে পানি খাইয়ে দিতে লাগলো। নদী ওদের রুমে পাঠিয়ে দিল। নয়নের দিকে তাকিয়ে বলল, এখন আসতে পারো, বাসায় গিয়ে খাবার খেয়ে নাও গা। আন্টি বাসায় রান্না করেন নাই। নদীর কথা শুনে তিনজন ভাবনা জগৎ থেকে বের হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, রান্না করে এসেছি। আন্টি আপনাদের বাসায় রান্না করেন নাই? করা আছে তো, তুমি চলো, আমি তোমাকে খাবার দেই। ম্যাম আপনি দেন, আন্টি আপনাকে অত কষ্ট করতে হবে না। নয়ন বাসায় যা, অনেকক্ষণ ধরে তোর কথা শুনছি। রাইহান, তুমি কথা বলো না, এখানে ওদের ব্যাপার। আর তোমরা তিনজন এখানে কেন? তোমরা দুইজন বাবুদের কাছে যাও। আর রাইহান, তোমার কাজ তুমি করো, যাও। জি ম্যাম। না, ওনারা আজ থেকে এখানে কাজ করবে না। আপনারা দাঁড়ান, এখন থেকে আপনার ছেলেকে নিয়ে চলে যান। ম্যাম কি বলছেন? ওনাদের ছেলে আবার কে? এই বেয়াদব ছেলেটা ওদের ছেলে। আমার মাথায় আসছে না, ওনারা এত ভদ্র, সেখানে এমন অভদ্রের জন্ম কেমনে দিল? ম্যাম, আমার ছেলের হয়ে ক্ষমা চাচ্ছি। প্লিজ ম্যাম, আমার ছেলের কারণে আপনাকে কাছে ক্ষমা চাচ্ছি। দয়া করে আমাদের কাছ থেকে বের করে দেবেন না। রূপা নদীর পায়ে ধরতে যাবে, সাথে সাথে নয়ন রূপাকে ধরে তুলে দিলে রূপার আগে নয়নের গালে থাপড় মেরে দিল। সবাই থমকে গেল। নয়ন রূপার দিকে তাকাতে রূপা রেগে বলল, তুমি নিজেকে কিভাবে বলো তো? তুমি দেখতে পাচ্ছ আমাদের কি অবস্থা? তুমি ম্যামের সাথে এমন জঘন্য ব্যবহার কেন করলে? তোমাকে এখানে ভালোর জন্য নিয়ে এসেছিলাম, উল্টো তুমি আমাদের চাকরি খেয়ে দিলে। তুমি কি শুরু করছো বলবে? তোমাকে এত টাকা ঋণ নিয়ে পড়াশোনার জন্য বাইরে পাঠিয়ে দিল, সেগুলো শোধ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। আমাদের আজ এই অবস্থা, তার উপর আবার তুমি দেশে চলে আসলে অর্ধেক সময়ে। তুমি কি শুরু করেছো বলবে? এখন আমাদের চাকরিটাও হারিয়ে যেতে বসেছে। রূপার কথা শুনে নয়ন চুপ হয়ে গেল। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, আমি এখন থেকে চলে যাচ্ছি, তুমি ওদের চাকরি কেড়ে নিও না। এটা রাখা সম্ভব না। ওই তুমি এসব বাহানা দিয়ে এখানে আসবে? সম্ভব না। তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে চলে যাও। আমি ওদের চিনি না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ওদের রেখে দাও, আমি এখন থেকে চলে যাচ্ছি। নয়ন কথাটা বলে বের হয়ে গেল। নদী সোফায় বসে পড়ল। নদীর পায়ে ধরতে যাবে নয়নের আব্বুর সাথে সাথে নদী নয়নের আব্বুর হাত ধরে বলল, প্লিজ আপনারা আমার পায়ে ধরবেন না। নয়নকে দেখলাম নদী, নয়ন এখানে এসেছিল। এসেছিল। আপনারা বসেন, শান্ত হন। কি ব্যাপার আন্টি আঙ্কেল, আপনারা নদীর পায়ে ধরতে যাচ্ছেন কেন? নদী নয়নের আব্বু আম্মু ভাবিকে বসিয়ে দিল। রুহি এসে বললে নদী বলল, আঙ্কেল আন্টি ভাবি আপনাদের কিছু বলবো, দয়া করে নয়নকে বা কাউকে জানাবেন না। কি কথা ম্যাম? আমাকে ম্যাম বলেন না, আমাকে নদী বলে ডাকবেন, বা যাই ইচ্ছা বলুন, বাট ম্যাম বলবেন না। আর আপনি আমাকে বোন বলে ডাকতে পারেন। ম্যাম তো হন। ওসব রাখেন, আমার কথার উত্তর দেন। আপনাদের ছেলেকে পাঠাতে কত ঋণ করেছেন,
আর কত হয়েছে? সব মিলিয়ে 20 লাখ টাকা। এখন 15 লাখ টাকা ঋণ হয়ে আছে। ম্যাম, দয়া করে আমাদের চাকরি থেকে বের করে দিবেন না। তার থেকে বড় কথা, নিশিতা নাফিস দাদু ভাইয়ের সারা আমাদের দিন ভালো যায় না। ভাবি, আপনার পড়াশোনা তো মাস্টার্স পাশ করেছেন, তাই না? হ্যাঁ। আপনাকে যদি হাই স্কুলে মাস্টার করলে আপনি কি খুশি? রূপা অবাক হয়ে গেল। রূপা বলে ওঠে, মাস্টার হইতে গেলে অনেক টাকা লাগবে ম্যাম, অত সম্ভব না। সংসার কোনো মতে টেনে চালিয়ে যেতে হচ্ছে। আপনি আগামীকাল আপনার সার্টিফিকেট নিয়ে যে স্কুলে যেতে বলে চলে যাবেন, আর আঙ্কেল আন্টি ওয়েট করেন। নদী রুমে চলে গেল। নদী কিছুক্ষণ পর আসলো। নদী এসে সবার সামনে বসে বলল, আঙ্কেল, এই চেকটা নেন। নদীর হাতে চেক দেখে অবাক হয়ে গেল। নদী বলে ওঠে, নেন, এভাবে তাকিয়েছেন কেন? নেন। 70 লাখ টাকা? এত টাকা কেন দিচ্ছেন ম্যাম? 15 লাখ নয়নের ঋণ হওয়ার ওইখানে দিবেন, আর যত ঋণ আছে সব শোধ করে দিবেন, আর যা বাঁচবে আপনি সেইটা দিয়ে একটা ব্যবসা শুরু করে দেন। ম্যাম, আপনি আমাদের এত সাহায্য করছেন। ম্যাম, এইটা আমরা নিতে পারবো না, এত টাকা। আন্টি, এই টাকা ফিরিয়ে দিতে হবে না। আমি চাই না আপনারা কারো বাসায় কাজ করেন, আর না কারো কোম্পানিতে। এসব না করে হালাল একটা ব্যবসা শুরু করেন। নিজের ব্যবসা করলে সব থেকে বেস্ট। ম্যাম, এটা সম্ভব না। আমি এভাবে টাকা নিতে পারবো না। এত টাকা, 1 লাখ একটা ব্যাপার ছিল, এখানে 70 লাখ টাকা, যা আমার বাপের জন্য এত টাকা দেখি নাই। আঙ্কেল, টাকার সংখ্যা না দেখে ভাবেন আপনার মেয়ে আপনাকে এটা সাহায্য করছে। আর যদি আপনাদের এভাবে নিতে না চান, তাহলে এক কাজ করতে পারেন, আমার কাছে ধার নিলেন, যেদিন পারবেন সেদিন ফিরিয়ে দিন। এখন তো নেন। নদীর কথা শুনে খুশিতে সবার চোখে পানি চলে আসলো। সবাই নদীর দিকে কৃতজ্ঞতার স্বীকার করতে থাকলো। নদী হেসে বলল, এভাবে কেন বলছেন? আমি আপনাদের মেয়ের মতো তো। আর ভাবি, আপনি দয়া করে আগামীকাল ওইখানে যায়েন, আপনার চাকরি হয়ে যাবে। আর হ্যাঁ, খবর দরকার নয়নের কানে যেন এটা না যায় আমি যে আপনাদের সাহায্য করেছি। আপনারা সবাই আমাকে কথা দেন, এইসব নয়নের কানে কখনো দিবেন না। ওই যেন কোনোভাবেই জানতে না পারে এই কথা। কথা দিন। আপনারা নয়নকে কিভাবে চেনেন? আপনারা এত বড় বড় মানুষ হয়ে ওকে সবাই চেনে কিভাবে? আর ওই এইসব জানলে সমস্যা কোথায়? এখানে তো খুশির খবর। আপনি আমাদের এত বড় সুযোগ দিচ্ছেন, আমাদের লাইফ চেঞ্জ করে দিচ্ছেন। আমি আপনাকে কিছু বলতে পারবো না। আপনারা শুধু একটা কথা দেন, ওকে কিছু জানাবেন না। আর হ্যাঁ, নয়নের উপরে কোনো চিল্লাপাল্লা করবেন না, অকারণে গায়ে হাত তুলবেন না। এত টেনশন যেহেতু তোর, তাহলে ওকে এইভাবে শাস্তি কেন দিস? নয়নকে সহ্য করতে না পারলে তুই ওদের বাবা মাকে সাহায্য কেন করছিস? রুহি, চুপ, একদম আমার নাম ধরে চিল্লিয়ে উঠবি না। তোর নাটক দেখে বাঁচি না। ওর সামনে এক রূপ, ওর আড়ালে আরেক রূপ। এত নাটক কেন করছিস? যাকে সহ্য করতে পারিস না তার কাউকে সাহায্য আমি করব না। আত্মীয় স্বজন তো দূর, তার ফ্যামিলির কাউকেও ধরবো না। প্লিজ তুই চুপ করবি? খারাপ কিছু রোহিত বলে নাই, সত্যি তো বলছে। আমার যা মন চাইবে আমি তাই করব। হ্যাঁ, নিজের মতো যা ইচ্ছে করছিস, কারো কথা কি আর তুই শুনোস? আর সরি আঙ্কেল আন্টি, আমার কথায় আপনারা কষ্ট পাইলে দুঃখিত, বাট আমার ফ্রেন্ডের জন্য কথাগুলো বলেছি। আমার মনে যা বলতেছে তা কখনোই তো সম্ভব না। বাট ম্যাম, আপনি নয়নের জন্য এত কিছু কেন করছেন? 70 লাখ টাকা একটা দুইটা টাকা না, এত টাকা আমাদের দিচ্ছেন, ধরলাম ধার দিচ্ছেন, অথচ ধার দিলে তো আপনি কিছু বন্ধক নেবেন, বাট আপনি কিছু নিচ্ছেন না। আমাদের বিশ্বাস করে এত টাকা কিভাবে দিচ্ছেন? নদী কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে নিশিতা নাফিস এসে বলে, মাম্মা বন্ধু কোথায়? মাম্মা বন্ধু কোথায়? বন্ধু চলে গেছে, তার কাজ ছিল, সে চলে গেছে। নিশিতা নাফিস কান্না করতে লাগলো। বন্ধু আই হেট ইউ বলতে লাগলো আর জোরে জোরে কান্না করতে লাগলো। নয়নের আব্বু আম্মু রূপা দুজনকে সামলাতে লাগলো। দুজন কোনো কথা শুনলো না, চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতে লাগলো। নদী সহ্য করতে না পেরে নাফিস নিশিতাকে টান দিয়ে নিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। সবাই থমকে গেল। দৌড়ে আসলো। নদী রেগে কান্না করতে করতে বলল, সবকিছু তোদের জন্য হয়েছে। তোর এই দুনিয়াতে না আসলে আজ এসব কিছু হতো না। আর কিসের বন্ধু বন্ধু করস? আমি তোদের মা, আমি তোদের বন্ধু, আমি তোদের বাবা, বুঝতে পারছিস? দুজন ভয় পেয়ে গেল। গাল ধরে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। নদী সহ্য করতে না পেরে ওদের দুজনকে টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। নদীর কান্না দেখে সবাই যেন থমকে গেল। রুহি নদীর কাঁধে হাত রাখতে নদী বলল, রুহি, তুই দয়া করে আমাকে আর চাপ দিস না। আমি আর পারছি না, আমাকে এমন কথা বলিস না।
আমার কলিজা ছিদ্র হয়ে যায়। তোর কথাগুলো আমার নিতে কষ্ট হয়। তুই আমাকে বুঝোস না, তুইও আমাকে ভুল বুঝলি। আমাকে কেন বলস না? তুই এমন কেন করছিস? ওদের থেকে নয়নকে কখনোই আলাদা করতে পারবি না। নয়নেদের জন্মদাত্রী পিতা, বাবার ছেলে সন্তানকে কখনোই সরিয়ে দিতে পারবি না। তুই রক্তের টান তো বুঝোস। মনে আছে নয়ন যখন হসপিটালে এসেছিল? ছোট একটা ছেলে, অথচ সন্তানের প্রতি কত দায়িত্ববান ছিল। নিশিতা বাচ্চা একটাই মেয়ে, কিন্তু ঠিকই বাবাকে চিনে ফেলে। আমাদের কাছে না থাকলে ঠিকই বাবার কোলে গেলে চুপ হয়ে যেত। সেখানে তুই কিভাবে ওদের দূর করবি বল? রুহির কথা শুনে তিনজন অবাক হয়ে গেল, কয়েক পা পিছিয়ে গেল। নয়নের আম্মু বলল, কি? নাফিস, নিশিতা আমার নাতি নাতনি? খবরদার এই শব্দ মুখে নিয়ে আসবেন না। আপনারা এখন থেকে চলে যান। আপনারা যা শুনেছেন ভুলে যান। আপনারা কিছু শুনেন নাই। আপনারা এখান থেকে চলে যান। আমার নাতি নাতনি রেখে আমি কোথাও যাব না। আমি গেলে ওদের নিয়ে যাব। এটা কখনোই সম্ভব না। আপনারা এখন চলে যান। রুহি, ওদের এখান থেকে পাঠিয়ে দে। ড্যাডের আসার সময় হয়ে গেছে। আপনারা চলে যান আঙ্কেল। আসলে যেহেতু সমস্যা আমি বুঝে গেছি, চলে যান। আপনারা এখানে থাকা আপনাদের জন্য ঠিক হবে না। আমাদের নাতি নাতনিকে একবার তো আমাদের কাছে দাও। অন্য এক সময় আসেন, এখন চলে যান। আর খবরদার, আপনাদের পরিচয় এখানে বাচ্চাদের দেখাশোনা করছেন, এইটা পরিচয়, আর কিছু না। ভাবি, আপনি তো শিক্ষিত মানুষ, নিয়ে যান ওনাদের। নদীর কথা শুনে রূপা নিয়ে যেতে লাগলো। নয়নের আম্মু নিশিতা নাফিজের দিকে যাওয়ার জন্য পাগলামি করতে লাগলো। নয়নের আব্বু রূপা টেনে নিয়ে চলে গেল। 3 দিন পর নয়ন শুয়ে আছে। নয়নের আম্মু এসে নয়নকে বলল, নয়ন, আম্মু বলো। ভার্সিটিতে যাবি না? না। শরীর খারাপ নাকি তোর? একটু বেশি না। নয়নের কথা শুনে নয়নের কপালে হাত দিয়ে চমকে উঠল। নয়নের আম্মু বলল, তোর না অনেক জ্বর? আমাকে তো একবার বলস নাই। বেশি না, জ্বর আসে কমে যায়, এটা নিয়ে ভাবার কিছুই নাই। বাচ্চাদের জন্য কষ্ট হচ্ছে? নয়নর আম্মুর কথা শুনে খাট থেকে উঠে বসলো। নয়নর আম্মুর দিকে তাকালো। নয়ন ওর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরল। নয়নের চোখে পানি গড়িয়ে পড়লো। রূপা ভিতরে এসে বলল, নয়ন ম্যাম তোমাকে ভালোবাসে। উনি কেন আমাকে ভালোবাসবে? শোনো, উনি যেমন ব্যবহার করুক না কেন, তুমি একটাই জিনিস খেয়াল করেছো? উনি তোমাকে যদি পছন্দ না করতো, ভালো না বাসতো, উনি মুখে যাই বলুক না কেন, তুমি যা যা বলছিলে, উনি কি সব কাজগুলো করেছিল? একবারও না করে নাই। তোমার সাথে ঝগড়া করলেও তোমার কথাগুলোকে ওই গুরুত্ব ঠিক দিয়েছিল। আমি জানি ওই আমাকে ভালোবাসে, বাট ওই কি তোমাদের কিছু বলছে? না, কিন্তু ওনার ফ্রেন্ড আছে, উনি কিছু কথা বলে আমরা জানতে পারি যে নিশিতা নাফিজ আমার নাতি নাতনি। বাট নয়ন, এইটা কিভাবে সম্ভব? তোর সাথে ওনার এমন কিছু কিভাবে? নদী আমার স্ত্রী। কি? ম্যাম, তোর স্ত্রী কিভাবে হয়? ওনার বয়স আর আমার বয়স সেম, ওনার সাথে তোর কিভাবে যায়? আমাদের ভুলভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে নিশিতা নাফিজ জন্ম হয়। নয়ন সবকিছু খুলে বলল। সব শুনে রাফি বলে, এত কিছু হয়ে গেছে আর একবার জানানোর প্রয়োজন মনে করলি না? আর নিজি ম্যাম যদি তোকে ভালোবাসে, তাহলে তোরা এইভাবে বিচ্ছেদ কেন হইলি? আর তুই, বাহ, হুট করে চলে আসলি কেন? সবকিছু ঠিক ছিল। আমি ছুটিতে দেশে আসি, ওই আসে, ওর আম্মুর সাথে পরিচয় হইলে ওনার সাথে মাঝে মাঝে দেখা করতাম। বাট হুট করে একদিন নদী আমার সাথে ঝামেলা করে, অকারণে ঝামেলা করে, আমাকে অনেক ধরনের কথা বলে, যেইটাতে রাগে আমি ওকে থাপ্পড় মেরেছিলাম। তারপর সেই যে চলে আসি ওর সাথে, 5 দিন পর দেখা করতে গেলে দেখি ওই আর নাই। কোথায় গেছে কেউ বলে নাই। আজকে ওকে এখানে পেলাম। কোনো তো একটা কারণ আছে, না হলে হুট করে এমন কেন করলো? আর ওর চোখে আমি তোর জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি। ওই ভালোবাসাগুলো কখনোই মিথ্যা হতে পারে না। আর তার থেকে বড় কথা, তোর সন্তানরা তোকে বন্ধু কেন ডাকে? কেউ বুঝতে না পারে তার জন্য বন্ধু ডাক নদী শিখিয়েছে। যখন সবাইকে জানানোর সময় আসবে তখনই সব ঠিক করে নিবে। হ্যাঁ নয়ন, আমাদের বৌমাকে ভাতিজা ভাতিজি আমরা নিয়ে আসবো। এভাবে অন্য বাসায় কেন থাকবে? না, নদী নিয়ে দিচ্ছে না আসলে আমি ওকে নিয়ে আসবো না। আর দেখি আমি একটা কাজ করছি, দেখা যাক কত দূর আগাতে পারি। কি কাজ করছস? ট্রেডিং করছি, লাখখানিক প্রফিট করছি। সো এইটা দিয়ে কোনো কাজ হবে না। আব্বু ব্যবসা দিবে।
ওইটাতে 3 জন মিলে কাজ করলে ইনশাল্লাহ ভালো কিছু ঘটা যাবে। এখন তোর ভাবিও চাকরি পেয়েছে, আব্বু আমি ব্যবসা দিচ্ছি, সব মিলে ভালো কিছু হবে। নয়ন কিছু বলবে তখনই রুমের ভেতরে দৌড়ে নিশিতা নাফিজ আসলো। নয়নের কোলে লাফ দিয়ে উঠে গলা জড়িয়ে ধরে বলে, বন্ধু আমি তোমার কাছে চলে এসেছি। বন্ধু, মাম্মা নানুর সাথে ঝগড়া করেছে, মামা বলেছে আমরা 4 জন একসাথে থাকবো, আমরা কেউ আর কাউকে ভয় পাবো না। নয়ন কথাগুলো শুনে ওর বাচ্চাদের চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। সবাই দরজার দিকে তাকাতে নয়নের আব্বু হাতে লাগেজ নিয়ে নয়নেরকে বলে ওঠে, আব্বু ওদের একা কেন নিয়ে এসেছো? আমার বংশের সন্তান কেন অন্য বাসায় থাকবে? আমাদের সন্তান আমাদের কাছে থাকবে। আব্বু নদী ওদের ছাড়া থাকতে পারবে না। নয়নের আব্বুর সামনে থেকে সরলে দেখে নদী। নয়ন নদীর দিকে তাকিয়ে বুকের ভেতরে কেঁপে উঠল। নয়ন দুজনকে নামিয়ে দিয়ে নদীর কাছে গেল। নদীর গালে হাত রেখে বলল, নদী তোমার গালে থাপ্পড় দাগ কে মারছে তোমাকে? নয়ন আমি ওই বাড়ি থেকে একেবারের জন্য চলে এসেছি। নয়ন আমরা 4 জন একসাথে থাকবো। নয়ন তুমি আমাদের সাথে থাকতে পারবে না। আমি সবকিছু একেবারে ছেড়ে এসেছি। আমরা একটা ছোট সংসার গড়ে তুলতে চাই। তোমাকে টাকা নিয়ে ভাবতে হবে না। আমি জব খুঁজবো, আঙ্কেলকে আমি বলছি। জব না হওয়া পর্যন্ত আমাদের একটু এখানে থাকতে দেওয়ার জায়গা যেন দেয়। এইসব কি বলছেন ম্যাম? এইটা আপনার শ্বশুর বাড়ি, আপনি এখানে থাকবেন। আর এইটা তো নাফিস নিশিতার দাদা বাড়ি, এখান থেকে ওরা কেন যাবে? আজ থেকে আমাদের সংসারে পূর্ণতা পেল। নদী তুমি বসো। আজ থেকে নিজের মনে কোনো কষ্ট নিও না। এক বাবা মা ছেড়ে এসেছো, তাতে কি আমরা তো আছি। রূপা নয়নের আব্বু নদীকে আপন করে নিল। নদী অনেক কান্না করতে লাগলো। আবেগী হয়ে রূপা বলে ওঠে, আজ থেকে আমরা ওর বাবা মা হয়ে গেলাম। নিশিতা, নাফিস, আমরা 2 জন। তোমার কি হয় জানো? রূপের কথা শুনে নাফিস বলে, আপনি তো আমাদের ভালো আন্টি। রাফি দুজনকে কোলে নিয়ে বলল, আমি তোমাদের বড় আব্বু হই, আর ওই আন্টি তোমাদের বড় আম্মু হয়। আজ থেকে আমাদের বড় আব্বু আর বড় আম্মু বলে ডাকতে হবে, ঠিক আছে? 2 জন নদীর দিকে তাকালে নদী হ্যাঁ সূচক মাথা নাড়লে 2 জন খুশি হয়ে বড় আম্মু বড় আব্বু বলল। 4 জন 2 জনকে নিয়ে চলে গেল। নয়নের দিকে নদী তাকালে নয়ন দরজা লাগিয়ে দিয়ে নদীর বুকের সাথে জড়িয়ে নিল। নদী হাউমাউ করে কান্না করতে করতে বলে, সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কষ্ট দিয়ে কখনোই ভালো ছিলাম না। নয়ন আব্বু সবকিছু জেনে গেছিল। আব্বু আমাকে ভয় দেখিয়েছিল আমি যদি তোমার সাথে কোনো সম্পর্ক রাখি তাহলে তোমাকে মেরে ফেলবে, সাথে তোমার ফ্যামিলিকে খুঁজে সবাইকে জেলে দিবে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে, তোমাদের ফ্যামিলিকে তিলে তিলে মেরে ফেলবে। সেই ভয়ে আমি তোমার সাথে এমন ব্যবহার করেছি। তুমি তো আমাকে একবার সবটা বলতে পারতে নদী। কি বলবো? আমার আশেপাশে সব সময় লোক লেগে থাকতো। আমার বাসায় সিসি ক্যামেরা দিয়ে ভরা ছিল। এই বাসায় শুধু সিসি ক্যামেরা নাই, কারণ এখানে খবর তুমি জানো না, সেটার জন্য আর চাপে রাখে নাই। সিমও পরিবর্তন করছিলাম, দেখে বেশি সন্দেহ করে নাই। পরে আমার সন্তানদের দিকে নজর দিয়েছিল, তাই আমি ভয় পেয়ে গেছিলাম। আমার আব্বু দুনিয়ার সামনে যে রূপ দেখায়, আসলে উনি ভেতরে একটা জানোয়ার। আমি আজকে সবকিছু বিচ্ছিন্ন করে এসেছি। বাদ দাও, অতীত নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না। আমরা সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নিব। নয়ন নদীর চোখের পানি মুছে দিতে লাগলো। নয়ন নদীর কোমর ধরে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলে নদী। নয়নের স্পর্শে কেঁপে উঠল। নয়ন ঠোঁটের দিকে যাবে, নদী হুট করে নিজের দখলে নিয়ে নিল। নয়ন মুচকি হাসি দিয়ে নদীকে পাল্টা জবাব দিতে লাগলো। 4 মিনিট হলে নদী তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলো, ফাজিল ছেলে, আর একটু হলে দম বন্ধ হয়ে যেত। আর ওয়েট, তোমার তো জ্বর এসেছে। হালকা, ওইটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। বসো, ওখানে ডক্টর কল দিচ্ছি। মধ্যবিত্ত ফ্যামিলির বউ, তাই আগের অভ্যাস বন্ধ করো। তাই বলে এভাবে থাকবে? খাবার খাইছো? না, ক্ষুধা নাই। থাকো, আমি আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও। নয়ন রুম থেকে বের হলো। নয়নকে দেখে নিশিতা বলে ওঠে, পাপা। নয়ন অবাক হয়ে নিশিতার দিকে তাকালে নাফিস বলে ওঠে, পাপা, মাম্মা কোথায়? দুজনের মুখে পাপা ডাক শুনে নয়নের খুশিতে চোখ ভিজে আসলো। নয়ন দুজনের কাছে গিয়ে কপালে চুমু দিয়ে বলল, তোমার আম্মা ভিতরে আছে, তোমরা রুমে যাও, আমি খাবার নিয়ে আসি। আর তোমরা কি খাবে? নয়নের কথা শুনে নিশিতা বলে, পাপা আসতে বলো, দাদু ভাইয়ের বড় আব্বু আমাদের চকলেট চিপস নুডলস নিয়ে এসেছে, দিয়েছে চকলেট খাওয়া শেষ। বড় আম্মু নুডলস রান্না করতে গেছে, মাম্মাকে বলো না, ঠিক আছে? না হলে মাম্মা আমাদের অনেক বোকা দিবে। নিশিতার কথা বলা ভঙ্গি দেখে সবাই হাসতে লাগলো। নয়নও হেসে দিল। নয়ন আস্তে আস্তে বলো, ঠিক আছে, আপনারা খান, আমি যাই রান্নাঘরে।
নয়ন চলে গেল। নয়নের আম্মু দুজনকে কোলে নিয়ে বসে চিপস খাওয়াতে লাগলো। নয়ন রান্নাঘরে গেলে রূপা বলল, নদী কিছু খায় নাই, তুমি ওকে খাইয়ে দাও, যাও। ওর মনের ভিতর কি চলছে আমি বুঝতে পারছি একটু হলেও। কি রান্না করছে? মাছ রান্না করছি, মাংস তো নাই, বাজার করতে হবে। ডিম ভাজি করে দিয়েছি, আপাতত এইগুলো দিয়ে খাওয়ানোর চেষ্টা করো। ঠিক আছে। নয়ন খাবার প্লেট নিয়ে রুমে চলে গেল। রুমে গেলে দেখে নদী নাই। নয়ন অপেক্ষা করতে লাগলো। ওয়াশরুম থেকে বের হলে নদী বলল, তোমার রুমটা ছোট হইলেও অনেক কিউট আছে। পাম কম দাও, আস্তে আস্তে সব করব। পাম না, আমার তোমার রুমটা বেশ ভালো লেগেছে, সুন্দরভাবে গোছানো। আচ্ছা, এই আর্টগুলো কার? আমার ছোট বোন আর্ট করছে। কি, তোমার ছোট বোন আছে? ছিল, এখন নাই। এখন নাই মানে? আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। সরি, বাট কি হয়েছিল? মেরে ফেলা হয়েছিল। আর আমাদের যেমন দেখছো আমরা এমন ছিলাম না। আমার আম্মু একজন স্কুলের শিক্ষিকা ছিল, আব্বু পুলিশ অফিসার ছিল। কে মেরে ফেলছে? আর আঙ্কেল আন্টির চাকরির কি হলো? আমার চাচা এই এলাকার চেয়ারম্যান, ওনার ছেলের সাথে খেলা করতে গেছিল আমার বোন। ওরা সব সময় একসাথে থাকতো। ওরা খেলতে গিয়ে মারামারি লাগলে, আতিয়ার মাথায় ইট দিয়ে বাড়ি মারলে, আমার চাচা উপায় না পেয়ে আমার বোনকে গুম করে দেয়। কি বলছো? তারপর কি হইল? এখানে বসো, আমি খাওয়াই দেই। নদী বসে নয়ন খাইয়ে দিতে দিতে বলল, তারপর আবার কি, কিছু পোলাপাইন সবকিছু আগেই আমাদের ফ্যামিলিকে জানায়। জানানোর পর নয়ন আর কিছু বলতে যাবে তখনই রূপা বলে ওঠে, নয়নের বাচ্চা একটা থাপ্পড় মেরে দেবো। রূপার কথা শুনে নয়ন হেসে দিলে নদী অবাক হয়ে তাকালো রূপার দিকে। নদী বলে, কি হয়েছে ভাবি, এত রেগে আছেন কেন? রূপা নয়নের কাছে এসে কান ধরে বলে, আমার শাশুড়ি মায়ের জন্ম কবে দিল, আর আমার চাচা শ্বশুরকে খুনি বানানোর খুব ইচ্ছে, তাই না? কি, ওর বোন নাই? মিথ্যা কথা, ওর কোনো বোন নাই। আর আব্বু আম্মু চাকরি গেছিল, কারণ আমার চাচা শ্বশুর আব্বু আম্মুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছিল, দুজনের চাকরি চলে যায়। কি, আমাকে মিথ্যা কেন বলে? আর কি এমন অভিযোগ করলো যে ওনাদের চাকরি গেল? সে অন্য কথা, অন্য এক সময় বলবো, বাট তুমি মিথ্যে গল্প কেন বানাচ্ছ? কি করব, আমার এক্সের কথা তো আর বলা যাচ্ছে না, তাই বোন বানিয়ে দিলাম। ফাজিল একটা। আমাকে মিথ্যা বলেন কেন? আর তোমার এক্স মানে? এক্স মানে? বোনের কথা বললাম। ওইটা চাচার মেয়ে ছিল আর আমি মারছিলাম। ওর মাথা ফেটে গেছিল। চাচার আদরের মাইয়া ছিল। আম্মু আব্বুর সাথে ঝামেলা বেঁধে যায়, এইটা অনেক বড় হয়ে যায়। সেখান থেকে চাকরিটা চলে যায়। মিথ্যা অভিযোগে অনেক কিছু প্রমাণ ভুয়া বানিয়ে দেয়। তোমার এক্সের তো অভাব নেই, চাচাতো বোনের সাথে রিলেশন করছো। ছোটবেলায় বর বউ খেলতাম, সেইখান থেকে একটু ভালো লাগা শুরু হয়। আমার আব্বু আম্মুকে শ্বশুর শাশুড়ি বলতো, আমিও বলতাম। ফাজিল একটা। আমি কি আর আগের মতো আছি নাকি? আমি তো এখন তোমাকে লাভ করি। তোমাকে দেখার পর থেকে আমি শুধু তোমার। ঘোড়ার ডিম। নাও, খেয়ে নাও। নয়ন নদীকে খাইয়ে দিতে লাগলো। রূপা পাশে বসে দেখতে লাগলো আর বলল, আমার দেব যে একটা ফাজিল, আমিও জানি। বোন, এইটাকে টাইট দিয়ে রেখো। ভাবি, আপনি আমার সাথে শত্রুতা কেন করেন? এমনিতে কম টাইট দিয়েছে আমাকে। যখন থেকে ভালোবাসার কথা প্রকাশ হয়েছে তখন থেকে আমার জীবনটা তেনা তেনা করে দিয়েছিল। তিনজন হাসাহাসি করতে লাগলো। হঠাৎ করে পেছন থেকে কে বলে ওঠে, নদী, পিছনে তাকাতে দেখে ওর আম্মু আব্বু। নদী রেগে বলে ওঠে, আপনারা এখানে কেন এসেছেন? এখান থেকে চলে যান। আমার ফ্যামিলির কারো একটা ফুলের টোকা পড়লে আমি ভুলে যাব আপনারা আমার কেউ হন। নদী শান্ত হ। আমার ছেলে মেয়েকে কোল থেকে নামান। নিশিতা, নাফিস, নেমে আসো। নদী, আমি তোমাদের নিয়ে যেতে এসেছি। কে আপনি যে আপনার সাথে আমি যাব? নদী ওর আব্বুর কাছ থেকে দুজনকে নামিয়ে নিলে নদীর আব্বু বলল, নয়ন, আমি নদীকে কিছু বলবো না। ওকে যাই বলবো সেটাই বিশ্বাস করবে না। নয়ন এখানে আমার নাতি নাতনিদের 50% লিখে দিয়েছে। ওরা ওদের বাসায় ফিরে যাবে। নদীর আব্বু উকিলকে সামনে এগিয়ে দিলে উকিল দলিলে সব পড়িয়ে শোনালো। নদী বলে ওঠে, আমার সন্তানদের ওসবের কোনো দরকার নেই। আমি আমার নাতি নাতনিদের নিয়ে যাব। নদীর আব্বু নিশিতা নাফিসকে নিয়ে চলে গেল। নদীর আম্মু বলে ওঠে, নদী, তোর আব্বু অনেক কান্না করছে। তুই আসার পর দেখ, তুই আমাদের একমাত্র সন্তান। এমন এক কাজ করছস যেখানে যে কোনো বাবা মা রেগে যাবে। তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, সব ভেঙে দিয়েছস। শোন, রাগ করে থাকিস না।
যেখানে নিজে থেকে এসেছে তোদের নিতে, সেখানে আর রাগ করে থাকিস না। আব্বু আমাকে কি পরিমাণ চাপে রেখেছিল, আমাকে প্রতিনিয়ত ভয় রেখেছিল। আমার সন্তান স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি কি অতীতের কথা ভুলে গেছি? কখনোই ভুলবো না। আমি যেহেতু একবার বের হয়ে এসেছি, আর ওই বাসায় আমি যাব না। অতীতের কথা রাখ। তোর আব্বু যত যাই বলুক, নিশিতা নাফিসকে প্রচন্ড ভালোবাসে। তোর কি মনে হয় ওরা রাতে আমার রুমে আসার জন্য পাগল কেন হইতো? ওরা ওর নানুর সাথে সারা রাত গল্প করত। তোর চোখের আড়ালে ওরা তার নানুর সাথে থাকতো। ওদের অনেক ভালোবাসে। ওই ভেবেছিল তোকে ভয় দেখালে তুই নয়নকে ভুলে যাবি, কিন্তু লাস্টে এমন কিছু করবি ভাবতেও পারে নাই। আমি কোথাও যাব না, চলে যাও, আর আমার সন্তানদের রেখে যেতে বলো। তোমার আব্বু রাগ করা কোনো ভুল নাই, কারণ আমার মেয়ে যদি আমার লেভেলের নিচে কাউকে পছন্দ করতো বা এইভাবে বিয়ে করতো, আমি মেনে নিতে পারতাম না। এখানে সব বাবা মা সেম কাজ করতো। দেখো, উনি যেহেতু মেনে নিয়েছে, সেহেতু আমার মনে হয় তোমার ওনার সাথে যাওয়া উচিত। নদীকে সবাই বোঝাতে লাগলো। নদী নয়নের দিকে তাকালো। নদী নয়নের হাত ধরে বলল, আমি তোমাকে সাথে নিয়ে যাব, না হলে যাব না। ওকে। নদী সবার থেকে বিদায় নিয়ে নয়নের হাত ধরে গেল। দুজন গাড়িতে উঠে বসলে নদীর আম্মুর সামনে গিয়ে বসলো। গাড়ি ছেড়ে দিল। নয়নের বাহু জড়িয়ে ধরে বসে থাকলো নদী। নিশিতা নাফিস নদীর আব্বুর সাথে খেলছে। তিনজনকে এমন হাসি খুশি দেখে নদী কিছুটা রাগ কমতে লাগলো। 16 মিনিটের ভেতরে চলে গেল। 6 জন বাসার ভেতরে গেলে নিশিতা নাফিস দৌড়ে খেলতে চলে গেল। নদীর আব্বু নয়নের দিকে তাকিয়ে বলল, বসো। সমস্যা নাই। আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তুমি আমার মেয়েকে ফাঁসালে কিভাবে? আব্বু, ওকে ওকে, সরি, যাও দুজন ফ্রেশ হয়ে নাও। নদীর আব্বু বাচ্চাদের সাথে খেলতে লাগলো। নয়ন নদী দুজন রুমে চলে গেল। 6 দিন পর। এই নয়ন ওঠো না, আর কত ঘুমাবে? কি হয়েছে? চলো না ছাদে যাই। আমার ঘুম আসে না। আমার ছাদে গিয়ে তোমার সাথে আকাশ দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, আর একটু ঘুমিয়ে নেই। থাকো, আমি একাই গেলাম। নদী রাগ করে চলে গেল। নয়ন চোখ খুলে তাড়াতাড়ি করে দৌড়ে যেতে লাগলো। রুহি রুম থেকে বের হলে নয়নের সাথে ধাক্কা লাগলো। নয়ন তাড়াতাড়ি করে কোমর ধরে নিজের সাথে শক্ত করে ধরল। রুহি ভয়ে চোখ বন্ধ করে নিয়ে কারো স্পর্শ পেয়ে চোখ খুলে নয়নকে দেখে তাড়াতাড়ি করে ধাক্কা দিয়ে নিজের সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ওই এইভাবে দৌড়ে কোথায় যাও? আপনি এত রাতে কি করেন? ঘুম আসছে না তাই ছাদে যাচ্ছি। তুমি এত রাতে ঘুমানো বাদ দিয়ে এখানে কেন? আপনার যেহেতু একই মুড হয়ে আছে, তাহলে ভেবে দেখেন আপনার বেস্ট ফ্রেন্ড কোথায় থাকার কথা। ও, নদী ছাদে গেছে? আসেন তাহলে। নয়ন রুহি কথা বলতে বলতে যেতে লাগলো। নদীকে কানিতে দাঁড়িয়ে থাকতে দেখে দুইজন নদীকে পেছন থেকে জড়িয়ে ধরলে নদী পিছনে ঘুরে বলল, ভাবি, তুই এখানে? মনে হলো তুই ডাকছিস। দুলা ভাইয়ের বউ মানে? আমি ওর বড় ভাইয়ের বউ। কি, তোমার ভাই আছে নাকি? হো, তোর ভাই আছে? আগে তো কখনো শুনি নাই। আর আপনি বিবাহিত, আগে তো জানতাম না। আমার জামাই আছে, আমার সন্তানও আছে। কি, সন্তানও আছে? মাথা ঘুরছে আমার মতো। তোমরা গল্প বলছো না তো? না, এইটা দেখো। রুহি ওর স্বামী আর মেয়ের সাথে পিকু দেখে নয়ন ভাবাচাকা খেয়ে গেল। নয়ন বলে ওঠে, আরে, এই মেয়েটাকে তো আমি চিনি। আমার ফেসবুক ফ্রেন্ড আছে। কি কুত্তা বিড়াল, তুমি আমার মেয়ের সাথে আবার কিছু করো নাই তো? আরে না, বাজে কথা বলো কেন? আচ্ছা, একটা কথা বলেন তো, আপনার মেয়ের স্বামী এখানে নাই কেন? কেউ তো ওদের কথা তুলে না। নদী তোমাকে সময় না দিয়ে যদি বিজনেস কাজে ব্যস্ত থাকে, বাহ। তোমাদের সময় কয়েক মিনিট দিলেও ফোনে ল্যাপটপ পড়ে যদি থাকে, তাহলে তুমি কি করবে? নদীর থেকে তুমি যে সব আশা করো, যদি তা না পাও তাহলে কি করবে? বুঝলাম, ভাইয়া রেগে আছে তার মানে। ওর সাথে আমার পড়ে না, ওই আমার জুনিয়র। কি ভাইয়া আপনার ছোট? হ্যাঁ, তুমি যেমন নদীর জুনিয়র বর, আমার হাজবেন্ডও আমার জুনিয়র বর। তুমি তাও অল্প হইলেও বোঝো পরিস্থিতি দেখে, আর সেইটাই তো ও বুঝতো না। ও যা চাইবে তাই করবে। নদী কেমন যা মুখ দিয়ে বের করে তাই করে, আর ওই তার 10 গুণ ফাজিল। বাহ বাহ, শুনেন একটা কথা বলি। কি? ভাইয়া কোথায় থাকে? এখন থেকে 2 ঘন্টা যেতে হয়। ওনারা যেখানে থাকে আমরা ঘুরতে যাব। আমাকে দেখলে বের করে দেবে। আমার মেয়ে তো আরো সহ্য করতে পারে না আমাকে। আপনাকে আমি কিছু বলি, রাগ করবেন না। আর রাগ দেখালে কোনো কাজে আসবে না। ওকে, বলো শুনি।
রুহি নদী আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকলো। নয়ন রুহিকে বোঝাতে লাগলো কি কি করতে হবে, কিভাবে মন গলাতে হবে। নদী বেশ লজ্জা পেয়ে দূরে সরে গেল। রুহি লজ্জা পেলেও নয়নের কথা শুনতে লাগলো। নয়ন সব প্ল্যান বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, বুঝছেন কি করা লাগবে? অনেক কষ্টে আইডিয়া দিলাম, এখন কফি খাওয়ানোর ব্যবস্থা করেন। নিচে চলো, নদী নিচে আয়। রুহির সাথে নদী নয়ন যেতে লাগলো। নদী নয়নের কান ধরে বলল, তুমি এত ফাজিল কেন হয়েছো? আমার সামনে আমার ভাইয়ের সাথে কিভাবে রোম্যান্স করবে সেটা শেখাও। ফাজিল একটা, আর এত বুদ্ধি আসে কই থেকে? নদীর হাত ধরে নয়ন বলতে লাগলো, আহ জান ছাড়ো কান। বুদ্ধি না থাকলে তুমি কি আমাকে ভালোবাসতে নাকি? তোমাকে সুখী রাখতে পারতাম বলো? বুঝলাম, ফাজিল একটা। হি আসো একটা কিস করি। নয়ন ছোটে গিয়ে নিবে, সাথে সাথে রুহি পিছনে তাকিয়ে বলল, ফাজিলগুলো আমার পিছনে রোম্যান্স শুরু করেছে। আপনাকে যে আইডিয়া দিলাম সেইটা কাজে লাগান গা। বাট ওইখানে গেলে আমাকে জীবন নিয়েও বাসায় ঢুকতে দেবে না। আমরাও তো যাব। বাচ্চাদের নিয়ে আমি জীবনও সামলাতে পারবো না। ওর নানা নানির কাছে থাকবে, ওরা কয়েকদিন তোমাকে ছাড়া থাকতে পারবে। বাচ্চারা আঙ্কেল আন্টির সাথে থাকে, আঙ্কেল থাকলে আর কাউকে লাগে না। ওকে, দেখা যাক। নদী নয়ন সোফায় বসলে রুহি কফি বানিয়ে নিয়ে এসে দিলে। নয়ন এক মগ নিয়ে বলল, ওই 2টা মগে কফি আপনি খান, আমার বউ আমি এক মগে খাবো। এখন আনরোমান্টিক কারণে তো ভাইয়া মেয়ে নিয়ে দূরে থাকে। নয়নের কথা শুনে রুহি রেগে তাকালে। নয়ন হাসি দিয়ে নদীকে বাহুর সাথে জড়িয়ে নিয়ে বলল, জান নাও, তোমার ঠোঁটে স্পর্শ দিয়ে দাও। ফাজিল ছাড়ো, ওর সামনে এত রোম্যান্স দেখানো লাগবে না। রোমান্স না শিখলে ভাইয়ার মন কিভাবে পাবে? আমার দেখা লাগবো না। যাও, তোমাকে দিবই না, আমি একা খাই। তিনজন গল্প করতে লাগলো। কফি খাওয়া শেষ হলে তিনজন রুমে চলে গেল। সকাল 10টায় তিনজন রেডি হয়ে নিচে নামলো। নদীর আব্বু বলল, কি ব্যাপার, তোমরা তিনজন কোথায় যাচ্ছ নাকি? আঙ্কেল আমরা 3জন আশিকের ওখানে যাব। আশিক আর দাদু ভাই তো আসছে, ওরা তো রুমে আছে। নদীর আম্মুর কথা শুনে তিনজন অবাক হয়ে গেল। নয়ন বলে ওঠে, কখন আসলো? আমরা তো রাত 3টা পর্যন্ত জেগেছিলাম। ওরা 8টায় এসেছে। কিভাবে ওরা আসলো? আমার মাথায় কিচ্ছু খেলছে না। ওরা কিভাবে আসতে পারে? তোমার শ্বশুর গেছিল, নদীর সব ব্যাপার বলছে, আর সব ভুল বোঝাবুঝি ঠিক করে নিয়ে এসেছে। দাদিমা, আয়াতের কণ্ঠ শুনে সবাই পিছনে ঘুরে তাকাতে অবাক হয়ে গেল। আয়াত নিচে নেমে রুহির দিকে গেলে রুহি জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে রুহির সাইড দিয়ে গিয়ে নয়নকে বলল, এই তুমি এখানে কিভাবে? কেমন আছো? তোমার তো কোনো খোঁজ খবর নাই। হাই নয়ন, কেমন আছো? 1 বছর পর দেখা। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? হেই, আমাকে ভাইয়া কেন বলছো? ওই পাগলু, তোমার মাথায় সমস্যা হইল নাকি? আয়াতের মাথায় টোকা দিল। সবাই ভেবাচাকা খেয়ে গেল। নাফিস দৌড়ে এসে নয়নকে জড়িয়ে ধরে বলে, পাপা মনু আমাকে কামড় দিয়েছে, আমি ওকে কিছু বলি নাই, আবারও কামড় দিতে আসছে। পাপা ডাক শুনে আশিক আয়াত অবাক হয়ে গেল। নয়নর মেয়েকে ধরে দাঁত টোকা দিতে লাগলো। কয়েকবার টোকা দিলে ঠিক হয়ে গেল। দুজন দুজনকে চুমু দিয়ে বলো, আম্মু তুমি এভাবে বড় ভাইয়াকে কামড় কেন দিচ্ছ? তুমি না বুদ্ধিমতী মেয়ে, এভাবে কেউ বড় ভাইয়াকে কামড় দেয় নাকি? নয়নের কথা শুনে ওর মেয়ে বলে, পাপা আমার কামড় দিতে ভালো লাগছে, তোমাকে দেই। নয়নকে কামড় দিতে যাবে, নয়নের সাথে সাথে আবার দাঁতে টোকা দিয়ে বলে, কেউ পাপাকে কামড় দেয় নাকি? দুষ্টু মেয়ে হয়ে যাচ্ছ। নয়নের কথা শুনে কিছু বলবে পাশে বাসার বাচ্চাগুলো আসলে দুজন চলে গেল। আয়াত বলে ওঠে, তুমি আমার ভাই থেকে ফুপা হয়ে গেলে? হি হো। তোমার মাথায় কি আব্বুর মতো সমস্যা আছে নাকি? আর বিয়ে করছো তো করছো, আমার ফুপিকে কেন করা লাগবে? ও মা, সমস্যা কেন থাকবে? আমি তোমাকে বলছিলাম না, আমার আব্বু সিনিয়র এক মহিলাকে বিয়ে করে জীবনটাই টানা টানা হয়ে গেছে। তুমি আবার সেই ভুল কেন করলে? তাও আবার সেই মহিলার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করছো। 2জন সেম ক্যাটাগরি মানুষ। আয়াত তুমি আমাকে এভাবে বলতে পারলে? এই ন্যাকামি করবেন না তো। আয়াত তোমার কথা খারাপ লাগলো। চুপ করেন তো আপনি। নয়নের লাইফটা নষ্ট করতে কেন বসেছেন? আমার তো আমার ভাই বোনের জন্য খারাপ লাগছে। আপনারা 2 বান্ধবী ছেলেদের মন নিয়ে খেলা করতে ভালো লাগে, তাই না? আয়াত চুপ, আপনি তো আরো কথা বলবেন না। দাদিমা, আমরা এখানে তোমাদের জন্য এসেছি। খবরদার আমার আব্বুর আশেপাশে বা আমার আশেপাশে কেউ যেন আসার চেষ্টা না করে। আয়াত কথাটা বলে চলে গেল। রুহি কিছু বলার সুযোগ পেল না। নয়ন আশিকের দিকে তাকিয়ে বলো, ভাইয়া আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা?
আমার সাথে চলেন। ভাবি আপনিও আসেন। আমার কোনো কথা নাই, আর ওকে ভাবি বলবে না, ওই রুহি আপু বলে ডাকবে। তোমার ওয়াইফের বেস্ট ফ্রেন্ড সে, সেই অনুযায়ী কথা বলবে। চলেন তো আমার সাথে। নয়ন আশিককে ঠেলে নিয়ে যেতে লাগলো। রুহিকে ইশারা করলো, রুহি ওদের পেছন পেছন যেতে লাগলো। নয়ন আশিককে নিয়ে একটা রুমে গেল, আশিককে সোফায় বসিয়ে দিল। রুহি আসলে রুহিকে বলল, ভাইয়ার পাশে বসেন। আমি চলে যাব। উনি আপনার বউ, অন্য কোনো মেয়ে না যে উঠে চলে যাবেন। আপনি তো নিজেই নিজের বউকে খারাপ বানাচ্ছেন। নয়ন যা জানো না তা নিয়ে কথা বলো না। আপনার কি মনে হয় আপনার বোন খুব ভালো মানুষ? নয়নের কথা শুনে রুহি রাগে মুখ নিয়ে তাকালে। নয়ন চোখ টিপ দিল। আশিক বলে ওঠে, আমি কিছু শুনতে চাই না। শুনেন, এখানে আপনারও দোষ আছে, শুধু ভাবিকে দোষ দিলে হবে না। আপনার বোন আর ভাবি তো সেম টাইপের মানুষ। আপনি নিশ্চয়ই আমাদের সব কাহিনী জানতে পারছেন। আপনার মাথায় প্রশ্ন আসে না, নদীর মতো মানুষ আমাকে এত ভালো কিভাবে বাসে? তা তো বুঝতে পারছি না, ওর মতো মেয়ে আবার জামাইয়ের জন্য এত পাগল হতে পারে? এইটাই তো আগে কিন্তু এমন ছিল না। আমি নিজেই আমার বউকে নিজের মতো গড়িয়ে নিয়েছি, তাই আমার বউ আমার মনের মতো হয়েছে। আগে আমার বউ আমাকে ইগনোর করত, সব সময় কাজ করত। নয়নের কথা শুনে রুহি চোখ বড় বড় করে তাকালো। নয়ন বলে ওঠে, ভাবি যেমন আপনার সাথে করছে তেমন আমার সাথে আপনার বোনও করত, বাট আমি রেগে না গিয়ে বুদ্ধির সাথে ওর সাথে ব্যবহার করছি। ওই যেখানে ব্যস্ত থাকতো আমি ওইখানে গিয়ে ওকে জ্বালিয়েছি, এমনকি ওর অফিসে পর্যন্ত গেছি। ও যেখানে মিটিংয়ের জন্য গেছে আমি লুকিয়ে চলে যেতাম। আমি কখনোই ওর পিছু ছাড়ি নাই। প্রথম প্রথম অনেক রেগে যেত, আস্তে আস্তে আমি আমার ভালোবাসা দিয়ে ওকে জয় করে নিয়েছি। আমি জানতাম ওই একদিন অবশ্যই আমাকে পাগলের মতো ভালোবাসবে। আস্থা সত্যি হয়েছে। আচ্ছা একটা কথা বলেন তো, কি কথা? ভাবি যখন কাজ করত আপনি কখনো ওনার কোলে মাথা দিয়ে ওনার কাজ করা দেখেছেন? তার সাথে দুষ্টুমি করছেন? না। তাকে বোঝার চেষ্টা করছেন কখনো? না। ভাবি অফিসে গেলে কখনো কল দিয়েছেন? তাকে মিস করলে তার অফিসে গিয়েছেন কখনো? তাকে ভালোবেসে কখনো তার পছন্দের গুরুত্ব দিয়েছেন? না, আমার কথা কেউ না ভাবলে আমি কেন তার কথা ভাববো? ভুল আপনাদের এখানে। আপনার ভুল আছে, শুধু শুধু ভাবিকে দোষ দিলে হয় না। আপনি তো তার স্বামী, আপনি কেন তাকে ছাড় দিবেন? নিজের ভিতরে অভিমান রাগ পুষিয়ে কেন রাখবেন? ভাবিকে আপনি কখনো কিছু বলে কি না করছে? ধরে কিছু চাইলেন সেটা সেই দেয় নাই? না, বাট কাজগুলো করে দিলে সবসময় কাজের দিকে তাকিয়ে কাজ করে দিত, আমাদের দিকে তাকানোর সময় তার হইতো না। আপনি তো মাঝে মাঝে সুযোগ বুঝে গাল ধরে জোরে করে কিস করে দিতে পারতেন। ফাজিল বলা। নয়নের কথা বলে হাসলে। আশিক রাগে মুখ নিয়ে তাকালে। নয়ন বলে ওঠে, শুনেন, এখানে ওনার ভুল, সাথে আপনারও আছে। নিজে কখনোই বউয়ের উপরে ভালোবেসে অধিকার দেখার নাই। এমন ভাবে বউকে ভালোবাসা প্রকাশ করব আর বউ আমার ডাকে সাড়া দিবে না, এটা কখনোই সম্ভব না। আর আপনি শুধু এখন যেমন রেগে গম্ভীর হয়ে আসেন, আগে তাই করছেন। নিজেকে পরিবর্তন করেন আগে। আমার জামাইকে এইভাবে বলা বন্ধ করো। ওই যেভাবে আছে ঠিক আছে, আমার ভুল ছিল। ভুল দুইজনের ছিল। উনিও যদি আপনাকে বুঝতো এমন হইতো না। দুইজন দুইজনকে বোঝা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আর ভাবি তো আপনাদের কোম্পানির জন্য এত কিছু করছিল, উনি তো নিজের জন্য কিছু করে নাই। আপনাদের কোম্পানির জন্য এত কিছু করছে। আমি চাইলে আমার বউয়ের উপর রেগে থাকতে পারতাম। আমি আমার বউকে বুঝি দেখে ওই আমার সাথে আছে। নিজের বাপের বিরুদ্ধে গিয়ে আমার কাছে চলে গেছিল। বউকে এমনভাবে ভালোবাসবো আর বউ আমাকে ছাড়া অন্য কিছু গুরুত্ব দিবে, এটা কখনোই সম্ভব না। রাগ চিল্লাপাল্লা দিয়ে কখনো সম্পর্ক ভালো রাখা যায় না। নয়ন আরো অনেক কিছু বোঝাতে লাগলো। আশিক কিছু না বলে চলে গেল। রুহি নয়নের দিকে রাগে মুখ নিয়ে তাকালে। নয়ন বলে ওঠে, এভাবে না তাকিয়ে জামাইয়ের কাছে যান আর তার পাশে বসে তার হাত শক্ত করে ধরে ক্ষমা চান। তাকে ইমোশনাল করে দেন, সবকিছু বুঝান, নিজের ভালোবাসা প্রকাশ করেন। আশা করি ঠিক হয়ে যাবে। নয়নের কথা শুনে রুহি চলে গেল। নয়ন শীষ বাজাতে বাজাতে চলে গেল। নয়ন রুমে যেতে নিবে, তখনই পেছন থেকে নদী কলার ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, ভাইয়া কে কি বললো? দুই ভাইয়ের চোখে পানি দেখলাম। যা বলার বলছি, আসো তোমাকে একটু আদর করি। ফাজিল, সব সময় খালি আদর। এত উত্তেজিত আসে কই থেকে? এমন হট বউ থাকলে কার বা উত্তেজিত আসবে না শুনি? সবার আসবে। আসো না একটু।
নয়ন নদীকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো, নদীকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। এদিকে রুহি আশিকের পাশে বসলো। আশিকের হাত ধরে আশিক রুহির দিকে তাকালে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা রুহিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাছ থেকে দূরে থেকে কখনোই ভালো ছিলাম না। তোমার কথা আমার খুব মনে পড়তো। আমি তোমার ছবি বুকে জড়িয়ে ঘুমোতাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে কেন তুমি আগে গুরুত্ব দিলে না? আমাকে গুরুত্ব দিলে তো আমি তোমার কাছ থেকে দূরে থাকতাম না। আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সবার বিরুদ্ধে গিয়ে। তুমি সবার কাছে ভালো হয়ে থাকলে শুধু আমাকে তুমি বুঝতে পারলে না। আশিক হাউমা করে কান্না করতে লাগলো। রুহি আশিককে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যতক্ষণে সব বুঝতে পারছি ততক্ষণে আমি তোমাকে হারিয়ে ফেলছিলাম। তোমাকে কতবার আমি বোঝানোর চেষ্টা করেছি, তুমি আমার কথা শোনোনি, আমাকে বের করে দিয়েছো। 5 বছর তুমি আমার সাথে কথা বলনি, করার সুযোগও দাওনি। আই এম সরি। আশিক রুহির গাল দুইটা ধরে সারা মুখে চুমু দিতে লাগলো। রুহি সোজা আশিকে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আশিক রুহিকে নিচে ফেলে 2 হাত চেপে ধরে কিস করতে লাগলো। একদিকে নয়ন নদীর সামনে হাঁটু গেড়ে বসে কান ধরে বলো, বউ সত্যি বলছি, আমি ওই মেয়েকে চিনি না। ওই মেয়েকে আমি জানি না হুদাই আই লাভ ইউ কইছে। তুমি লুচ্চামি কবে ছাড়বে? তুমি যে আমার ভাতিজির সাথে কিছু করো নাই তার কি প্রমাণ আছে? তোমার কি ইচ্ছে করছে কিস করতে, তাই না? নয়নের বাচ্চা। ওরা নিচে তো। নয়ন, আমার কিন্তু রাগ বাড়িয়ে দিও না। ওকে যাও, আমি সিরিয়াস হচ্ছি। আমি আল্লাহর কসম করে বলছি, আয়াতকে আমি আমার ছোট বোনের নজরে দেখতাম, আর তুমি আসার পর আমি আর কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করি নাই। আমি আমার সন্তানদের কাছে না পেয়ে ছটফট করে বাঁচি না, সেখানে আবার প্রেম কখন করব? আমি বাসা টু ভার্সিটি, ওইখান থেকে আবার বাসায়, এভাবে আমার দিন যাচ্ছিল। শুধু অনলাইনে আয়াত আর কয়েকটা মেয়ে আছে, ওদের সাথে টুকটাক কথা বলতাম। সত্যি তো? আয়াতের সাথে করা SMS দেখাও। ওয়েট, নয়ন ওর ফোন নিয়ে আয়াতের সব SMS দেখতে লাগলো। নদী মনোযোগ দিয়ে দেখতে লাগলো। নয়ন নদীর দিকে, নদীর পাশে বসে ওর পেটের কাছ থেকে শাড়ি সরিয়ে দিতে গেলে নদী হাত দিয়ে সরিয়ে দিতে লাগলো। নয়ন আবারও হাত দিতে লাগলো। নদী মনে মনে বলতে লাগলো, এই ফাজিল কখনোই শুধরাবে না, দুষ্টু একটা। নদীর কোমরে ঠোঁটের স্পর্শ দিলে নদী কেঁপে উঠল। নয়নের দিকে রাগী লোক নিয়ে তাকালে নয়ন বাচ্চাদের মতো চেহারা করে বলল, একটু তো দেখবো আমি কি কিছু করবো, একবারও বলছি। এতদিন দেখে মন ভরা নাই? নিজের বউকে দেখে কখনোই মন ভরবে নাকি? বেঁচে যতদিন আছি ততদিন দেখে যাব। নয়ন কথাটা বলে নদীর কোমরে চুমু দিয়ে দিল। নদী তাকালে নয়ন কোলে মাথা দিয়ে শুয়ে থেকে নদীর দিকে তাকিয়ে থাকলো। নদী ওর মতো ফোন চালাতে লাগলো। নয়ন আস্তে আস্তে নদীর শাড়ির আঁচলের ভিতরে ঢুকে পড়লো। নদী পেটে নাক ঠেকালে নদী কেঁপে উঠে বলল, উফ, তুমি কি শান্তি মতো পড়তে দিবে না নাকি? খালি জ্বালাতন কেন করছো? এভাবে ধমক দাও কেন? আমি তোমার বর হই না? আমার সাথে এভাবে কথা বলা কি তোমার ঠিক বলো? বাচ্চাদের মতো করে কথা বলে নদী ফিক করে হেসে মাথায় একটা টোকা দিয়ে বলল, না, আমার ভুল হয়ে গেছে। কিস করি একটু। না, বাচ্চাদের ডাক দিয়ে বলে দুধ খেতে, তখন বুঝবে মজা। কত ফাজিল একটা ছেলে। মায়ের খেতে না চাইলে এখান থেকে সরো। নয়ন কিছু বলবে, দরজায় নক করার শব্দ হলে নয়ন উঠে গিয়ে দরজা খুলে দেখে নিশিতা নাফিস দাঁড়িয়ে আছে। নয়নকে দেখে দুজন কোলে উঠে বলে, পাপা মাম্মাকে রুম থেকে বের করে দাও, বড় আপু আমাদের জন্য চকলেট টিপস নিয়ে এসেছে। রুমে তোমার আম্মু থাক, আমরা চলো যাই। দুইজনকে কোলে নিয়ে যেতে লাগলো। আয়াত নয়নকে দেখে বলো, ভাইয়া থেকে তো ফুপা হয়ে গেছে, কি যে বলবো তোমাকে। তা 3 জন কই যাচ্ছ? আয়াতের কথা শুনে নাফিস বলে, আপু আসতে বলেন, মাম্মা শুনলে আমাদের এসব খেতে দিবে না, আমরা লুকিয়ে খাইতে যাচ্ছি। আমার রুমে আসো তাহলে 2 জন। নিশিতা নাফিস নয়নের কোল থেকে নেমে আয়াতের রুমে চলে গেল। আয়াত ওদের সাথে খেলতে লাগলো। নয়ন ছাদে চলে গেল। ছাদে গেলে নয়ন মিটি মিটি হাসতে লাগলো। নয়ন কয়েকটা ছবি তুলে নিল। নয়নের হাসির শব্দ অল্প পেয়ে রুহি তাড়াতাড়ি করে আশিককে ছেড়ে সরিয়ে দিল। দুজন পিছনে তাকাতে নয়নকে দেখে রুহি বলে, ফাজিল ছেলে, কি করলে? ছবি তুললাম, রোমান্টিক মুহূর্তে কিছু ছবি তুললাম, আপনার ফোনে পাঠিয়ে দেই। ওয়েট। নয়ন কথাটা বলে রুহির ফোনে পাঠিয়ে দিলে রুহি আশিক লজ্জা পেয়ে গেল। রুহি বলে ওঠে, বদমাইশ, আমি তোমার কত সিনিয়র সেই হিসাব আছে? আমি তোমার বউয়ের 3 বছরের বড়। সো তাতে কি হয়েছে? আর এখানে কি রোম্যান্স করা জায়গা নাকি? আমি না আসলে অন্য কেউ আসতো। নয়নের কথা শুনে রুহি নদীর ব্লাউজ নিয়ে মোছর ভিতর নিয়ে নয়নের দিকে ছুঁড়ে মেরে বলল, ফাজিল বলা সব ডিলিট করো। নয়ন ব্লাউজটা ক্যাচ ধরে বলল, ধন্যবাদ, শুকিয়ে গেছে, আমার বউয়ের কাপড় তুলে নিয়ে যাব। আপনাকে কে বলেছে এখানে এসেছে আপনার বউয়ের শাড়ি সব তুলতে? ঘুরতে এসেছে, রোম্যান্স দেখলাম, তাই মুড চেঞ্জ হয়ে গেছে। আশিক হন হন করে নিচে চলে গেল লজ্জায়। রুহি দাঁতে দাঁত চেপে নদীকে ফোন দিয়ে বলল,
তুই তোর জামাইকে এখন ছাড়ছস কেন? এই সময় তোর জামাই ছাদে কি কাজ? ওই তো বাচ্চাদের সাথে গেল ছাদে গিয়ে। ওই আবার কি করে? তোর জামা কাপড় তুলতে এসেছে, তুই বলছিস ওকে? না তো, বাট তুই এত রেগে আছিস কেন? বদমাইশ, আমাদের ভালো মুহূর্তে ছবি তুলে নিয়েছে। আমার কাছে তো ওর ফোন, ওই আবার ছবি কিভাবে তুললো? তোর ফোন নিয়ে এসেছে, তোর ফোনে ওইসব পিক, তাহলে কেমনটা লাগে? ওয়েট, আমি আসছি। নদী কথাগুলো বলে ফোন কেটে দিল। রুহি নয়নের কাছে এসে বলল, ফোন দাও আমার কাছে। না, আমার বউয়ের হাতে যখন থাকবে তখন নিয়েন। এখন এটা আমার ফোন, আমি এখন গান শুনবো আর গেম খেলবো। ওকে ফোন দেওয়া লাগবে না, ছবি ডিলিট করো। মন যখন চাইবে তখন কাটবো। নয়নের সাথে রুহি হাতাহাতি করতে লাগলো। হুট করে নদী এসে ফোন নিয়ে নিলে নয়ন জিহ্বায় কামড় দিয়ে বলল, বউ ফোনটা দাও, আমি পরে দেই। নয়ন ছদিয়ে ফোন নিয়ে ফটোগুলো ডিলিট করে দিয়ে বলল, নাও। তোমাকে আমি কি যে করব না। নদী মারতে যাবে, সাথে সাথে নয়ন দৌড়ে নিচে চলে গেল। নদী রুহি ওর পেছন পেছন যেতে লাগলো। নিচে নেমে গেলে নয়ন দাঁড়িয়ে গেলে রুহি নদী সোজা নয়নের পিঠের সাথে ধাক্কা খেলো। আশিক তাড়াতাড়ি করে রুহিকে ধরে ফেললো। নয়ন নদীর হাত ধরে টান দিয়ে সোজা করে দাঁড় করিয়ে দিল। রুহির দিকে আশিক তাকিয়ে থাকলে আয়াত বলে ওঠে, আব্বু কি করছো? ওনাকে ছাড়ো, পড়ে গেলে যাচ্ছে, যাক, ধরলে কেন? আশিক তাড়াতাড়ি করে রুহিকে ছেড়ে দিলে আয়াত রেগে গেল। আয়াত বলে ওঠে, তোমার বউয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে নাকি? তুমি এখানে এসেছো, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এখন দেখি ওনাকে বাঁচাচ্ছ। আয়াত, রাগ কেন করছো? আম্মু রাগ করো না, রুহি পড়ে গেলে তুমি নিজেই তো কষ্ট পেতে। আশিকের কথা শুনে আয়াত রেগে ফুলদানি ছুঁড়ে মারল। সবাই চমকে উঠলো। নদীর আব্বু আম্মু আয়াতকে বলো, দাদু ভাই, এত রেগে কেন যাচ্ছ? শান্ত হও। আমি এখানে থাকবো না। এখানে থাকলে ওই মহিলার সাথে থেকে তুমি আমাকে ভুলে যাচ্ছ। তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি। আয়াত কান্না করতে লাগলো। আশিক আয়াতকে জড়িয়ে ধরতে যাবে, আয়াত আরো রেগে গেল, চিৎকার করতে লাগলো। নদী ওর আব্বু আম্মু সবাইকে বোঝাতে লাগলো। রুহি চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়নের রাগ উঠে গেল। নয়ন সবাইকে সরিয়ে দিয়ে আয়াতের গালে সজোরে থাপ্পড় মেরে দিল। সবাই থমকে গেল। রুহি নয়নের উপরে রেগে বলল, নয়ন, তোমার সাহস হয় কি করে আমার মেয়ের গায়ে হাত তোলার? আমার মেয়ের গায়ে আজ পর্যন্ত কেউ ফুলের টোকাও দেয়নি, আর সেখানে তুমি আমার মেয়েকে থাপ্পড় মারলে? রুহি কথাটা বলে নয়নের গালে থাপ্পড় মারল। নয়ন গালে হাত দিয়ে আয়াতের দিকে তাকালো। সবাই চমকে দাঁড়িয়ে থাকলো। নয়ন আয়াতের হাত ধরে নিজের দিকে টেনে তার করিয়ে বলল, এইটা মায়ের ভালোবাসা। আমি তোমাকে মারছি দেখে কারো কোনো রিয়াকশন নাই, অথচ তোমার মায়ের আছে। শুনো, তুমি যত যাই বলো, মায়ের মতো কেউ তোমাকে ভালোবাসবে না। আল্লাহর পরে তোমাকে একমাত্র তোমার মা বাবা ভালোবাসে। আর তোমার কি মনে হয় তোমার আম্মু তোমাকে ভালোবাসে না? তোমাকে 10 মাস পেটে রেখেছিল, 5 বছর তোমাকে একা হাতে বড় করছে, নিজের ঘুম হারাম করে তোমাকে বড় করছে, আর তুমি সেখানে বলো তোমার মা তোমাকে ভালোবাসে না? শোনো, তোমার মতো আমিও ভাবতাম কেউ আমাকে ভালোবাসে না। আমি যখন বাবা হইলাম, আমি দেখেছি নদী কতটা কষ্ট করত। আমি নিজের সাধ্য মতো ওকে সাহায্য করার চেষ্টা করছি। তারপরও আমি নদীর মতো রাত জেগে ওদের সামলাতে পারতাম না। আমরা বাপ, আমরা যত ভালোবাসি না কেন, প্রতিটা সন্তানকে তার মায়ের মতো কেউ সহ্য করবে না, ভালোবাসতে পারবে না। উনি আমাকে কখনোই ভালোবাসে নাই, সব মিথ্যা। আমার আব্বু আমাকে বড় করছে। তুমি একটা বোকা মেয়ে, তুমি নিজের চোখের সামনে প্রমাণ পেলে। আর তার থেকে বড় কথা, তুমি তো বড় হয়েছ, সবকিছু অল্প হইলেও বুঝো। তুমি তোমার আব্বুকে তো ভালোবাসো। তুমি কি জানো তোমার আব্বু তোমার আম্মুকে কত ভালোবাসে, কত মিস করতো? শুনো, তারা ভালোবেসে বিয়ে করেছিল। ওনারা যত রাগ অভিমান করে দূরে থাক না কেন, তাদের মনে সব সময় একের উপর বাস করছে, বুঝলে? রাগে অভিমান হয়তো আশিক ভাই অনেক কথা বলছে, কিন্তু ওনাদের দেহ আলাদা থাকলে ওনাদের মন এক জায়গায় পড়ে থাকে। তুমি নিজে তোমার বাবা মায়ের মধ্যে ঝামেলা করছো। তুমি যদি তোমার বাবাকে ভালোবাসতে তাহলে এমন সিন ক্রিয়েট করতে না। আমার আব্বুকে আমি অনেক ভালোবাসি। আমি জানি আব্বু শুধু আমাকে ভালোবাসে। আমি থাকলে আব্বুর কোনো কিছুর দরকার নাই। তোমাকে ভালোবাসে, হ্যাঁ, তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। শোনো, ছেলেদের মনে কিছু জায়গা থাকে, এক মা বোনের জন্য এক জায়গা, মেয়ের জন্য এক জায়গা, বউয়ের জন্য এক জায়গা। যার যার জায়গা থেকে তাকে তাকে সেই ততটা ভালোবাসে। তুমি তোমার জায়গায়, তোমার আম্মু তার জায়গায়, বুঝতে পারছো? নয়ন আয়াতকে বোঝাতে লাগলো। আয়াত মানতে পারছিল না। নয়নের আব্বু আম্মুর সাথে নদীর আব্বু আম্মু রূপারাফি বোঝাতে লাগলো। আয়াত সবার কথা শুনে আশিকের দিকে তাকালে আশিক মাথা নিচের দিকে করলে আয়াত বুঝে গেল। আয়াত ওর আম্মু আব্বুর সামনে গিয়ে দুজনের হাত ধরে বলল, আমারও তোমাকে ছাড়া ভালো লাগে না। তোমার কথা অনেক মনে পড়তো, কিন্তু আমি তোমাকে পেতাম না, আমার কষ্ট হতো। আমাকে তুই ক্ষমা করে দে মা।
দুজন একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে লাগলো। নদী নয়নের হাত ধরে নয়ন মিষ্টি করে হাসি দিল। নদীর আব্বু বলে ওঠে, নয়ন তুমি চলে যাও, তোমার সাথে আমার মেয়েকে রাখবো না। একটাই বেকার ছেলেকে আমার মেয়ের সাথে রাখা সম্ভব না। নদীর আব্বুর কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আশিক বলে ওঠে, আব্বু কি বলো? নয়ন বেকার তো কি হয়েছে? ওই তো পড়াশোনা করছে, ওর পড়াশোনা শেষ হলে আমাদের সাথে কাজ করবে। ও তো কিছু শুনতে চায় না। নয়ন এখান থেকে চলো, তোকে আর এখানে থাকা লাগবে না। যেখানে আমার ছেলের সম্মান নাই সেখানে তোকে রাখবো না। সবাই রেগে গেল। সবাই নদীর আব্বুর উপরে রেগে নয়নকে ধরে বলল, আমরা কেউ নয়নকে যেতে দিব না। নয়ন গেলে আমরা সবাই বের হয়ে যাব। আব্বু, তুমি তোমার আসল রূপ আবার দেখালে। এইবার গেলে আর জীবনেও ফিরবো না। আরে আরে, সবাই কেন এত রেগে যাচ্ছ? আমাদের কথা তো শোনো। আরে সবাই তোমার আব্বুকে ভুল বুঝছো। যেমন? আরে নয়নকে বাসায় পাঠাচ্ছি আমরা, আবারও ধুমধাম করে বিয়ে দিব নতুন করে। তোমাদের বিয়ে কেউ খায় নাই আমরা, তাই নতুন করে বিয়ে দিব। নদীর আব্বুর কথা শুনে সবাই খুশি হয়ে গেল। নয়ন দৌড়ে গিয়ে নদীর আব্বুকে জড়িয়ে ধরল। নদীর আব্বুর মুখের দিকে তাকাতে নয়ন ছেড়ে দিলে, নদীর আব্বু হেসে দিলে সবাই হেসে দিল। সমাপ্ত।